আচ্ছা এখন আসো টুডে ক্লাস করতেছেন না ওকে স্যার, ভালো হয়েছে রেকর্ড করলে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো টুডে উইল বেসিক্যালি উইল ডিসকাস in our last class previous class we have discussed a regime type regime mostly either they are democratic or non-democratic. Okay, so today we will discuss why some regimes are democratic and why তোমার হচ্ছে the others as non-democratic. কেন একটা রাষ্ট্র মানে তোমার হচ্ছে ডেমোক্রেটিক হয় বা অথরিটেরিয়ান হয়, হোয়াট আর দ্য রিজনস। পৃথিবীর সব রাষ্ট্রে তো ডেমোক্রেসি নেই, কেন নেই, বা যেখানে ডেমোক্রেসি আছে কেন আছে, হোয়াই। সো এটা নিয়ে হচ্ছে সো দেয়ার আর মিরিয়েড অফ রিজনস, অসংখ্য ইস্যু আছে, ক্রাইটেরিয়া আছে থ্রু হুইচ ইউ ক্যান মেজার যে হুইদার দ্যাট কান্ট্রি হুইদার অ্যাকচুয়ালি দে আর তোমার হচ্ছে ডেমোক্রেটিক অর নন ডেমোক্রেটিক, হোয়াই দ্য রিজনস ফ্যাক্টরস। সো দ্য ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে কালচার অর রিলিজিয়ান। মেনি তোমার হচ্ছে স্কলার্স দে আর্গুড দ্যাট যে ক্ল্যাশ অফ তোমার হচ্ছে এটার নাম কি সিভিলাইজেশন, হান্টিংটনের থিসিসটা তোমরা জানো, ইভেন ওয়াইল হাল্লাক থেকে শুরু করে অনেকেই মনে করেন যে ডেমোক্রেসি ইজ সামথিং কম্পাটিবল উইথ দ্য ওয়েস্ট, এবং নন ডেমোক্রেটিক যে সোসাইটি গুলা এরা হচ্ছে মোস্টলি হচ্ছে নন নন ওয়েস্ট। সো যেহেতু দিজ আর দ্য মুসলিমস, যেহেতু দিজ আর দ্য হিন্দু সোসাইটি, অর যেহেতু দিজ আর দ্য আফ্রিকান সোসাইটিজ, they are inherently incompatible and insensitive towards democracy. Okay, এই ধরনের একটা এক্সপ্লেনেশন আছে। ডু ইউ এগ্রি দ্যাট নিসা? যেমন অনেক পশ্চিমা লোকরা মনে করে যে মুসলিম রাষ্ট্র দে আর ইনসেনসিটিভ টুয়ার্ডস ডেমোক্রেসি, এরা ডেমোক্রেসি মানে না, তারা খেলাফত চায়, তাদের অথরিটেরিয়ানকে তারা পছন্দ করে। ইভেন ইট ইজ নট ডিসকাস নট ইন মিডল এজ, ডিউরিং দিস এজ, ইভেন ডিউরিং দ্য মিডল এজ। আমি জানি না তোমরা মন্টেস্কুর নাম শুনেছো কিনা, যে আধুনিক আইনকে ইউরোপের জায়গা থেকে তিনি যখন প্রথম ব্যাখ্যা করেছেন, তিনি বলছেন আমরা ইউরোপ হতে পেরেছি বিকজ আমাদের রুল অফ ল আছে, আর আমাদের বাইরে যারা নন ওয়েস্ট তারা সেখানে রুল অফ ল নাই, সেখানে হচ্ছে অথরিটেরিয়ান সরকার, সেখানে হচ্ছে কি ডিকটেটর, তোমার হচ্ছে সেখানে হচ্ছে এটার নাম হচ্ছে তোমার হচ্ছে একনায়কবাদী সরকার। তো এইটার সাক্ষাৎ উদাহরণ সেটা হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য। এবং সেখানে কেন ডিকটেটরশিপ, কেন সেখানে, কারণ তাদের ধর্ম হচ্ছে ইসলাম। এরকম একটা তোমার একটা ব্যাখ্যা আছে। তুমি দেখো, আসলেই তো তুমি দেখো না, থিঙ্ক অ্যাবাউট ক্রিটিক্যালি হুইদার ইন এনি মুসলিম সোসাইটিস আসলেই ডেমোক্রেসি এক্সিস্ট করে কিনা কোনো মুসলিম সোসাইটিতে, থিঙ্ক অ্যাবাউট, করে? তোমরা দেখো, can you put any example in any Muslim countries যেখানে democracy working properly? Anyone? Sir, can we tell Bangladesh ডেমোক্রেসি কি ফাংশন করে ডেমোক্রেসি? স্যার বলে তো ডেমোক্রেসি চলতেছে, সেটা তো ডিফারেন্ট ইস্যু। বাংলাদেশে চলা স্যার আপনি প্র্যাকটিক্যালের কথা বলতেছেন, ইন থিওরি তো অনেক কান্ট্রিতেই আছে। তুমি ভালো আছো মাশায়েক? জি স্যার, একটু ঠান্ডা লাগছে, একটু জ্বর আছে, ভালো আছে। ভয় পাইছিলাম তোমার কোনো আবার সেকেন্ড টাইম কোভিড হইলো নাকি। আচ্ছা আমিও ভয় পাইছি, দেখি। আচ্ছা, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছুই নেই ভাই। আমার একবার হয়েছিল তোমার হচ্ছে একদম মার্চ মাসে, খুব ভয়ঙ্কর, আমার লাইফে এরকম জ্বর কখনো হয়নি। একদম আমি খুব ভয়ঙ্কর, এরপর তো মোটামুটি ঠিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো ডু ইউ থিঙ্ক যে ইট ইজ বিকজ অফ দ্য কালচার, রিলিজিয়ান, ডু ইউ থিঙ্ক ওয়াই democracy is not existing in any Muslim societies or culture? Why do you think like this? বা কোথাও এক্সিস্ট করে কিনা আদৌ? Have you ever noticed? লাইক যে কান্ট্রিগুলো চিন্তা করলাম কোনোটাতেই আসলে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, কিন্তু সেটা রিলিজিয়নের জন্য করতেছে না নাকি না সেটা নিয়ে আমি জানি না। একটা মুসলিম কান্ট্রি প্লাস ডেমোক্রেসি, আই ডোন্ট থিংক না, মুসলিম কান্ট্রি বলে আসলে কান্ট্রি না, কান্ট্রি হচ্ছে মুসলিম জনসংখ্যা সেখানে বেশি, সো কোথাও কিন্তু ফাংশন করছে না। থিঙ্ক অ্যাবাউট দ্য পাকিস্তান, থিঙ্ক অ্যাবাউট এই যে টার্কি, থিঙ্ক অ্যাবাউট ইরান, থিঙ্ক অ্যাবাউট সৌদি আরেবিয়া, থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ, থিঙ্ক অ্যাবাউট ইভেন মালয়েশিয়া, থিঙ্ক অ্যাবাউট তোমার মরক্কো, তাই না?
সো কোথাও যাচ্ছে না। থিঙ্ক অ্যাবাউট ইভেন ইন্ডিয়া, তাই না, হিন্দু রিলিজিয়ান। সো তোমার হচ্ছে যে সাম কনসিডার যে হিন্দু, ক্যাথলিক, মুসলিম, কনফুসিয়ান ভ্যালুজ টু বি ইনকম্পাটিবল উইথ ডেমোক্রেসি ডিউ টু দ্য ভ্যালু দে প্লেস অন অথরিটি। হ্যাঁ, সো সেখানে শাসন সম্পর্কে যে ধারণা, যে বোঝাপড়া, হ্যাঁ, এই বোঝাপড়াটা ইট ইজ সামথিং ইনকম্পাটিবল। এটা একটা ইন্টারেস্টিং বই আছে, ওয়াইল হাল্লাক নামক একজন গবেষকের। উনি একজন প্যালেস্টাইনিয়ান এবং একই সঙ্গে একজন ক্রিশ্চিয়ানও। জাস্ট একটা তোমাদের ফুটনোট আকারে দিলাম। বাট উনাকে বলা হয় মানে ইসলামিক স্টাডিজ বা মুসলিম সোসাইটি নিয়ে যারা সারা দুনিয়াতে কাজ করেন, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল তোমার হচ্ছে রাইটার হচ্ছে তিনি। তার একটা ইন্টারেস্টিং বই আছে, ইনকম্পাটিবল স্টেট। ইনকম্পাটিবল স্টেট, তিনি বলছেন যে মানে মুসলমানরা যে ধরনের শাসন ব্যবস্থা দে এক্সপেক্ট এন্ড দে ডিজায়ার, হ্যাঁ, শরিয়া ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থাটা চায়, আবার মডার্ন স্টেট নিজেকে যে আকারে হাজির করতে চায়, মানে মডার্ন স্টেটের যে প্রস্তাবনা সে যেভাবে চায়, তার যে বোঝাপড়া টুয়ার্ডস তোমার হচ্ছে নাগরিক সম্পর্কে, তারপর হচ্ছে ইকোনমি সম্পর্কে, নারী সম্পর্কে, জেন্ডার রিলেশন সম্পর্কে বা সো অন, হ্যাঁ, অনেক কিছু সম্পর্কে তার যে বোঝাপড়া, মডার্ন স্টেট যেভাবে বোঝাপড়া করে, ইসলাম আবার যেভাবে বোঝাপড়া করে, যেমন বিচার সম্পর্কে ইসলামের যে ধারণা, এটার নাম কি, নারীর মানে জেন্ডার ইস্যু নিয়ে ইসলামের যে ধারণা, তারপর হচ্ছে এটার নাম কি তোমার হচ্ছে ইকোনমি নিয়ে ইসলামের যে ধারণা, দোনোটা চরিত্রগতভাবে একটা একটার সঙ্গে অসামঞ্জস্য, ইনকম্পাটিবল উইথ ওয়ান অ্যানাদার। বুঝছো? এটা নিয়ে তো একটা ইন্টারেস্টিং বই আছে, আমি তোমাদেরকে বইটা একটু দেখাই। এটা খুব ইন্টারেস্টিং বই, তোমাদের অফ টাইমে দোজ হু আর ইন্টারেস্টেড ইউ ক্যান রিড দিস বুক। হ্যাঁ, মানে ইম্পসিবল স্টেট বইটার নাম, ইম্পসিবল। দেখো, this one is the impossible state, the book, এই যে impossible state দেখা যাচ্ছে, পলিটিক্স, ইসলাম, পলিটিক্স এন্ড মডার্নিটিজ মরাল প্রেডিকামেন্ট, এই বইটা পড়ো। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং বই। উনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান, ইসলামিক স্টাডিজ পড়ান কলম্বিয়া ইউনিভার্সিটিতে, এবং তিনি বলছেন যে মুসলমান সোসাইটির যে বইটা পড়ো, এটা খুবই ইন্টারেস্টিং বই, এবং আই উইল আর্জ ইউ টু রিড দ্য বুক ইন ইউর অফ টাইম। ওকে, যে তিনি আলাপই করছেন যে মুসলিম সোসাইটির যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে ইথিক্যাল জায়গা, ইকোনমি সম্পর্কে, জেন্ডার রিলেশন সম্পর্কে তাদের যে বোঝাপড়া, এটা চরিত্রগতভাবে পশ্চিম বা হচ্ছে এটার নাম কি মডার্ন ডেমোক্রেসি, দ্য ওয়ে দে পারসিভ ইট, হ্যাঁ, এটা ইম্পসিবল, একটা একটার সঙ্গে যায় না। ফলে কোনো মুসলমান সোসাইটিতে ডেমোক্রেসি হওয়া, তিনি বলছেন যে এটা ইম্পসিবল। ওকে, এটা হচ্ছে তার একটা আর্গুমেন্ট, যদি এটার অসংখ্য পাল্টা আর্গুমেন্ট আছে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। Uday, clear? Uday, can you hear me? Can you hear me? Can you hear me? বাকিরা শুনছো? জি স্যার। Yes, sir. আচ্ছা, উদয়কে আমি পাচ্ছিলাম না, যাই হোক। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা, সো এরপরে আসো, দ্য ইস্যু ইজ দ্যাট হচ্ছে, হ্যাঁ, তোমার হচ্ছে মানে তাদের মেইন আর্গুমেন্টটা কি? তাদের আর্গুমেন্টটা হচ্ছে সার্টেন কান্ট্রিজ হ্যাভ নর্মস এন্ড ভ্যালুস দ্যাট আর কনসিস্টেন্ট উইথ ডেমোক্রেসি হোয়াইল আদার্স হ্যাভ এ প্রেফারেন্স ফর অথরিটি এন্ড অর্ডার ওভার ফ্রিডম। হ্যাঁ, তাদের একটা ডিফারেন্ট রুচিবোধ, চিন্তাবোধ, যেমন থিঙ্ক অ্যাবাউট অনেক মুসলিমের মধ্যে এখনো খেলাফতীয় চিন্তা বা এই ধরনের অনেক ডিফারেন্ট কাইন্ড অফ চিন্তা আছে। বাট পলিটিক্যাল সায়েন্টিস্ট আর জেনারেলি ডিসমিসিভ অফ কালচারালিস্ট আর্গুমেন্টস ফর ডেমোক্রেটাইজেশন। তাদের অনেকের বক্তব্য যে যারা পলিটিক্যাল সায়েন্স, তারা বলতেছে আমরা যেরকম ভাবে ব্র্যান্ড লেভেলিং করি, যে হচ্ছে এটার নাম কি, মানে ইসলাম ইনকম্পাটিবল টুয়ার্ডস স্টেট আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ইসলাম আর স্টেট দুইটা ধারণা যায় না, হ্যাঁ, বা হিন্দুইজম বা স্টেট, কনফুসিয়ানিজম বা স্টেট দুইটা ধারণা যায় না, তারা হচ্ছে এটা তারা ডিসমিস করে দিচ্ছে। Their argument is that democracy did not develop in a smooth trajectory from ancient Athens to its present form in the West. There were negotiations, war, revolutions, protests that shaped the development of democracy in countries such as the US, UK, Italy, France, Germany. Many of these countries continue to negotiate what it means to be democratic. Euro-American imperialism and the totalitarianism, fascist Italy and Nazi Germany complicate narratives about Western values. So তারা বলতেছে, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. Can you hear me? আচ্ছা, Yes, sir.
আচ্ছা, তাদের বক্তব্যটা হচ্ছে এরকম যে সরি আবার চলে গেল। হ্যাঁ, গুড, এখন ঠিক মতো আছে। তাদের বক্তব্যটা হচ্ছে যে ওয়েস্টে যে ডেমোক্রেসি জিনিসটা আসলে তাও না। তো ওয়েস্টে যে ডেমোক্রেসি এটা কি আসমান থেকে তো নাজিল হয় নাই, তাই না? ওয়েস্টের সোসাইটির মধ্যেও তো তাদের মধ্যে অসংখ্য ডিবেট হয়েছে, নেগোসিয়েশন হয়েছে, লড়াই হয়েছে। পৃথিবীর ইতিহাসের সবচাইতে worst form of massacre, genocide, they have exodus they have faced. পৃথিবীর ইতিহাসে think about the second world war, কি পরিমাণ মানুষ মারা গেছে তোমরা দেখেছো না? কি পরিমাণে মাস স্লটারিং, তাই না? হিউম্যান তোমার হচ্ছে এটার নাম কি ক্যাটাস্ট্রফি। পৃথিবীর ইতিহাসে তো ইউরোপের চাইতে আর বেশি এটা অভিজ্ঞতা আর কেউ করে নাই। হ্যাঁ, ফলে ইউরোপে যে ডেমোক্রেসি আসমান থেকে নাজিল হয়েছে, দ্যাট ওয়াজ নট লাইক দ্যাট। ইভেন ইউরোপ হ্যাড টু নেগোশিয়েট। হ্যাঁ, তাদেরকে তো একটা রক্তিম, তাই না, একটা হচ্ছে ব্লাডি একটা হিস্ট্রি তাদেরকে ওভারকাম করে ডেমোক্রেসি করতে হয়েছে। হ্যাঁ, সো ডেমোক্রেসি ইট ইজ সামথিং যে তারা হচ্ছে ডেমোক্রেসি হোয়াট ডাজ ইট মিন? তাদের যে তাদেরও তো এরকম রাজার শাসন ছিল, তাদের কি সেখানে কি রাজার শাসন ছিল না? অবশ্যই সেখানে রাজার শাসন ছিল, কাইন্ড অফ ইয়া ছিল, কিন্তু সে শাসনগুলো তাদের মধ্যে নেগোসিয়েশন হয়েছে। নেগোসিয়েশনটা এমন পর্যায়ে এসে মানে ইট ইন্ডেড ইন সাচ এ ওয়ে যেখানে তারা বলা হলো যে আমাদের শাসক কিভাবে হবে উই উইল ডিসাইড, তাই না? সেটারই তো একটা কারেন্ট ফর্ম হচ্ছে ডেমোক্রেসি। বুঝেছো মাশায়েক? বুঝেছো? ক্লিয়ার? সো তারাও তো নেগোসিয়েশন করে একটা জায়গায় এসছে। হ্যাঁ, আমরাও তো নেগোসিয়েশন করছি, তাই না? নানান উপায়ে নানান ভাবে আমরাও তো একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আছি, তাই না? সোসাইটি তো দিনে দিনে একদিনে হুট করে তুমি এটাকে বানায় ফেলতে পারবে না। Many countries that are considered culturally incompatible with democracy are engaged in democratization and support for democracy around the world tends to be high. A cultural approach may have expected the hierarchical caste system to preclude democratic development in India. এটা নিয়ে একটা ইস্যু আছে, যেমন তোমরা জানো কিনা ইন্ডিয়া নিয়ে যখন হয় টক অ্যাবাউট দ্য ইন্ডিয়া, সব সময় একটা কথা বলা হয় যে ইন্ডিয়াতে 5000 বছরের কাস্ট হিস্ট্রি আছে। তোমরা জানো কাস্ট হিস্ট্রি মানে বুঝো? হোয়াট ডাজ ইট মিন? আমি আজকে নোয়াখালীতে অনেকগুলো হিন্দু গ্রাম ঘুরেছি, অনেকগুলো। খুব ইন্টারেস্টিং, আমি খুব কিছু ইন্টারেস্টিং কিছু ইনসাইট পেয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা ব্রাহ্মণের একটা বাড়ি থাকে, তো ব্রাহ্মণের বাড়িকে কেন্দ্র করে একটা ধোপা বাড়ি থাকে, একটা নাপিত বাড়ি থাকে। আমি জানি না তোমরা কখনো কাস্ট সিস্টেম নিয়ে পড়াশোনা করেছো কিনা। হ্যাঁ, আমি একটা কোর্স পড়াই, সাউথ এশিয়ান সোসাইটি এন্ড কালচার। নেক্সট সেমিস্টারে মেবি আমি ওই কোর্সটাই নিব। সেখানে একটা কাস্ট সিস্টেম নিয়ে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আছে। হ্যাঁ, তো কাস্ট সিস্টেমটা হচ্ছে মানে ইন্ডিয়াতে এটা 5000 বছরের, মানে কাস্ট সিস্টেমটা হচ্ছে যে তারা মনে করে হ্যাঁ যে সামওয়ান শুড বি দ্য ব্রাহ্মণিস, সামওয়ান শুড বি তোমার হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, এই ধরনের একটা ক্লাসিফিকেশন আছে। উদয় খুব ভালোভাবে জানার কথা যেহেতু সব বরিশাল এলাকায় থাকে। সো তুমি দেখবা, আমি যেটা আজকে দেখলাম হোয়াট আই হ্যাভ নোটিস, যে একটা ব্রাহ্মণের বাড়ির পাশে একটা ধোপা বাড়ি থাকে, মানে যে মানে সো ক্লাস সিস্টেমটা হচ্ছে এটাকে একটা জাজমানি রিলেশনশিপ বলে। জাজমানি রিলেশনশিপ মানে যে কেউ কারো থেকে পয়সা নিচ্ছে না, কিন্তু সোসাইটির সবাই সবার উপর নির্ভরশীল। বুঝছো? যে সোসাইটির অসংখ্য কাস্ট আছে, মানে ক্লাস আছে, মানে কাজ আছে। হ্যাঁ, একটা সোসাইটির মধ্যে থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে ভিলেজ, এই ভিলেজে কারো হচ্ছে চুল কাটা দরকার, কারো হচ্ছে তোমার হচ্ছে এটার নাম কি এই যে ক্লিনিং দরকার, কারো হচ্ছে এটার নাম কি সিকিউরিটি ইস্যু দরকার, কারো হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে তাই না তোমার হচ্ছে মেডিসিন দরকার, এক একজনের এক একটা ইস্যু দরকার। তো সোসাইটিটা ইন্ডিয়ান সোসাইটিটা এমন ভাবে ডেভেলপ করেছে যে সোসাইটিতে সামওয়ান উইল পারফর্ম সার্টেন কাইন্ডস অফ রেসপন্সিবিলিটিস উইদিন দ্য সোসাইটি। ফলে সোসাইটিতে এক একজন এক একভাবে এক একজনের উপর নির্ভরশীল হবে। এটাকে বলে জাজমানি রিলেশনশিপ। যেমন তুমি ধোপার কাজ করে দিবা, আবার আরেকজন তোমার হচ্ছে এটার নাম কি আরেকটা কাজ করে দিবে, এরকম একজন সোসাইটিতে একটা একটার উপর নির্ভরশীল, আরেকজন সোসাইটিটাকে পাহারা দিবে, এভাবে গড়ে উঠছে। কিন্তু এই গড়ে ওঠার সঙ্গে আবার একটা প্রবলেমেটিক জায়গা ছিল হায়ারার্কিক্যাল। হ্যাঁ, একটা পজিশন, যেমন ব্রাহ্মণটা হচ্ছে খুবই হায়ার ক্লাস। হ্যাঁ, সো ওই প্রবলেমটা রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আমি যেটা আজকে নোয়াখালীতে একটা ট্রান্সফরমেশনটা খেয়াল করছি, যেমন আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ আমরা একসঙ্গে সোয়াসে পড়েছি, আমার খুবই ক্লোজ বান্ধবী, যে তোমরা দেখেছো না ইপসিতা হালদার গত সেমিস্টার গত বছর আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে এসেছে, বক্তৃতা দিয়েছে, দেখেছিলা? ইপসিতা হালদার শিয়াইজম নিয়ে আলাপ করেছে, আমরা একসঙ্গে কাজ করি আর কি মুসলিম। তো উনারই তোমার হচ্ছে বন্ধু, সে আমারও বন্ধু, একসঙ্গে আমরা সোয়াসে পড়েছিলাম। তোর গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমাকে বললো আর কি। তো আমি যেটা দেখলাম, ওরা চলে যাওয়ার সময় যে তাদের পাশের বাড়ির মানুষজনকে তাদের জায়গা জমি সবগুলা দিয়ে চলে গেছে। হোয়াট আই হ্যাভ নোটিস ইন্টারেস্টিংলি, তোমার দেখো যারা ধোপা বা হচ্ছে সেন, ইন্টারেস্টিংলি
তাদের একটা কিন্তু ভয়ের জায়গা আছে, যেহেতু তারা সংখ্যালঘু, মানে এটা এটা মাথার মধ্যে রাখবা, পৃথিবীতে যেখানেই মাইনরিটি থাকে, মাইনরিটির একটা একটা কালচার অফ ফিয়ারের মধ্যে থাকে। এটা আমরা যারা মেজরিটি, এটা কিন্তু আমরা এটা বুঝতে পারি না, বুঝছো? আমরা, কারণ এটা ব্লাইন্ড, আমরা কখনো এটা ফেস করি নাই, তো এই জন্য আমরা উই হ্যাভ নেভার, তোমার হচ্ছে এটার নাম কি, এক্সপেরিয়েন্সড। এই জন্য আমরা অনেকে ব্লাইন্ড থাকি যে আসলে মাইনরিটিরা কি কষ্ট, কি প্রবলেম, বা কি পরিমাণ কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে তাদের লাইফটা। হ্যাঁ, মানে তাদের সঙ্গে আমি গল্প করতেছি, গল্পটা এরকমই হয়ে যায়। এক একটা ইনসিডেন্ট হয়, 71 হয়, 64 এর দাঙ্গা হয়। দাঙ্গা হওয়া মানে তাদের লাইফটা একটা থ্রেটেন। হ্যাঁ, যে কোনো সময় বাড়িতে হামলা, সে আশ্রয়, হ্যাঁ, একটা মুসলিম সোসাইটির একটা পার্ট তাদেরকে আশ্রয় দিচ্ছে, আবার একটা শ্রেণী তাদের জায়গা জমি দখল করে নিচ্ছে। সকল ধরনের মানুষ আছে। হ্যাঁ, আমাকে বললো যে এই পুরো লোকরা তাদেরকে আশ্রয় দিচ্ছে, রাখছে, তাদের উপর কোনো আক্রমণ হইতে দেয় নাই, আবার দেখাচ্ছে ওই লোকরা তার জমি দখল করে নিচ্ছে। দ্যাট ইজ ডিফারেন্ট। বাট অ্যাপার্ট ফ্রম অল দিস ইস্যুস, হোয়াট আই হ্যাভ নোটিস দেয়ার, অল অফ দ্যাম তোমার হচ্ছে চেঞ্জ দেয়ার সোশ্যাল পজিশন। আগে ধোপা ছিল, এই ছিল, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু কাস্ট সিস্টেমটা এত বেশি স্ট্রাকচারালি এখনো ফাংশন করে না। তুমি সেনের ছেলে বলো, তোমার গায়েন, কর্মকার, খুবই তোমার এগুলো কিন্তু লো কাস্ট। হ্যাঁ, এই যে গায়েন, কর্মকার, এরা কিন্তু এক একটা পড়াশোনা পাশ দিয়ে দে ক্যান ইজিলি চেঞ্জ দেয়ার সোশ্যাল পজিশন। অসংখ্য ডাক্তার দেখবা নামের লাস্টে কর্মকার, নামের লাস্টে গায়েন। ইন্ডিয়াতে কিন্তু স্টিল ইট ইজ রিয়েলি প্রবলেমেটিক, ইট ইজ রিয়েলি টাফ ফর মেনি অফ দেম টু চেঞ্জ দেয়ার সোশ্যাল পজিশন। বুঝছো? বাংলাদেশে দেয়ার আর প্রবলেমস, বলছি না, বাংলাদেশের মাইনরিটি ইস্যুটা তো আমরা এখনো ঠিকঠাক রিজলভ করতে পারিনি বাংলাদেশের, তাই না, রাষ্ট্র আকারে। যদিও বাংলাদেশ রাষ্ট্রে কিছু কিছু ইস্যু অবশ্যই গুড, যে একটা একটা ইস্যু হচ্ছে, হ্যাঁ বলো, ইয়েস প্লিজ বলো। স্যার মানে বাংলাদেশে এই প্রবলেমটা কম কেন, মানে এটা ঠিক কি কারণে, কোন সোশ্যাল ফ্যাক্টরের কারণে ইন্ডিয়া আর বাংলাদেশের এই ডিফারেন্সটা? আচ্ছা, বাংলাদেশের কারণ হচ্ছে বাংলাদেশে স্টেট কোন ধরনের, বেসিক্যালি বাংলাদেশের স্টেট কাস্ট সিস্টেমটাকে মানে সোশ্যালি, কালচারালি, পলিটিক্যালি এটাকে রিকগনাইজ করে না, অ্যাকসেপ্ট করে না। বুঝছো? ইন্ডিয়াতে স্টেট অ্যাকসেপ্ট করে না, কিন্তু সোশ্যালি কিন্তু একটা তোমার হচ্ছে নানান ধরনের প্রবলেম ফেস করে। তুমি জানো কিনা জানি, ইন্ডিয়াতে যখন এটা নিয়ে একবার, বাংলাদেশের যে নাই তা না, প্লিজ এটা একটু মাথার মধ্যে রাখবা। বাংলাদেশে স্টিল, বাংলাদেশে আমি অসংখ্য জায়গায় কাজ করেছি, যারা হচ্ছে লোয়ার ক্লাস, আজকে থেকে 10 বছর আগে ওই স্কুলে গেলে তাদেরকে একসঙ্গে বসতে দেওয়া হতো না, তাই না? দে ফেস মেনি প্রবলেমস, দ্যাট ইজ ডিফারেন্ট। অসংখ্য। বাট ডেসপাইট অল দিস, বাংলাদেশ স্টেট পলিসিটা ইন্টারেস্টিং। সোসাইটাল প্রবলেম অনেক আছে সোসাইটিতে, যেমন বাংলাদেশ স্টেট কিন্তু দাঙ্গা এলাও করে না। স্টেট রাষ্ট্রীয়ভাবে কি বাংলাদেশ স্টেট দাঙ্গা এলাও করে? রাষ্ট্রীয়ভাবে কিন্তু বাংলাদেশ স্টেট দাঙ্গা এলাও করে না, কিন্তু কালচারালি নানান জায়গায়, নানান সোশ্যালি, নানান ছোট ছোট জায়গায় হয়, কিন্তু স্টেট কিন্তু এলাও করে না। স্টেটের ইম্পর্টেন্ট ইন্টারভেনশন, স্টেট যখন এলাও করে, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। সো বাংলাদেশ স্টেট কিন্তু এগুলো এলাও করে না, ফ্যাসিলিটেট করে। সোশ্যাল পজিশন, মোবিলিটি গুলো তুমি দেখবে, এই জন্য তুমি দেখবে যে প্রচুর মানুষ দে ক্যান ইজিলি চেঞ্জ দেয়ার সোশ্যাল পজিশন, যেটা ইন্ডিয়ান, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রিয়েলি টাফ, যারা লোয়ার কাস্ট, তাদের জন্য এটা তোমার হচ্ছে চেঞ্জ করা। হাউএভার আমরা সে আলাপগুলোতে পরে যাব, এটা আমাদের কাস্টের অ্যানথ্রোপোলজিক্যাল আলাপ, সে আলাপ আমরা এখন রাখি। আমরা পলিটিক্যাল আলাপে আসি। পলিটিক্যাল আলাপটা হচ্ছে, ইন্ডিয়াতে এই পরিমাণ হায়ারার্কিক্যাল সিস্টেম থাকার পরও অনেক পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে যে ইন্ডিয়াতে তো একটা ভালোভাবে ডেমোক্রেসি ফাংশন করেছে, যদিও এক সময় করেছে, এখন আবার ইন্ডিয়া তার পুরনো উল্টো পথে আবার ফিরতেছে, সেটা হচ্ছে ভিন্ন আলাপ। which has been the world's most populous democracy for decades in spite of its struggle with caste and communal violence. ইন্ডিয়াতে অসংখ্য কমিউনাল ভায়োলেন্স ছিল, কাস্ট প্রবলেম ছিল, কিন্তু সেখানে এক ধরনের ডেমোক্রেটিক তোমার হচ্ছে প্র্যাকটিস তো, এই যে 2014 সালের বিজেপি আসার আগ পর্যন্ত তো এক ধরনের প্র্যাকটিস তো ছিল, তাই না, ডেমোক্রেসি। অ্যাজ দ্য হেড অফ দ্য ক্যাথলিক চার্চ, আবার তুমি দেখো অনেকে বলে যে তোমার হচ্ছে ক্যাথলিক যারা চার্চ, তারা অনেকে ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু অনেক চার্চ আছে তারা ডেমোক্রেসির জন্য দে স্ট্রাগল, দে ফট, হ্যাঁ, ইন পোল্যান্ড, চিলি, হ্যাঁ। সো দেয়ার আর তোমার হচ্ছে ব্লার ইস্যুস, আমরা একদম ব্লাইন্ডলি বলতে পারি না ধর্মের কারণে, কালচারের কারণে তোমার হচ্ছে ডেমোক্রেসি, হ্যাঁ, ফাংশন করে না। আবার আমরা এটাও ঠিক বলতে পারি না, কারণ এটারও এক ধরনের যেরকম এক্সাম্পল আছে, আবার এটাও এক্সাম্পল আছে, হ্যাঁ, যে ধর্মের কারণে অনেক সোসাইটিতে ডেমোক্রেসি আসলে ফাংশন করেও তো না, তাই না? তো দুটো ইস্যুই আছে। ওকে, ক্লিয়ার মাশায়েক? ক্লিয়ার? সো রিলিজিয়ন এবং কালচার, ইট শেপ এন্ড রিশেপ দ্য ফিচার অফ ডেমোক্রেসি। ওকে রেহমান, ক্লিয়ার? Yes, রেহমান sir. ক্লিয়ার? Yes, আচ্ছা, sir. আমাদেরকে খুব দ্রুত শেষ করতে হবে। আমি
আচ্ছা, কারণ আমরা অলরেডি 46 মিনিটস লেফট। আচ্ছা, অলরেডি গন। মডার্নাইজেশন একটা ইন্টারেস্টিং থিওরি হচ্ছে মডার্নাইজেশন থিওরি সাচ অ্যাজ তোমার হচ্ছে সিমন মার্টিন, উনি আর্গু করছেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড democratization are correlated, একটার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, that countries need to reach a certain level of economic development before they can be democratized. একটা রাষ্ট্র ডেমোক্রেসি হওয়ার জন্য তার উন্নয়ন দরকার কিছু সার্টেন। এই জন্য তুমি বাংলাদেশে একটা পপুলার ডিবেট দেখবা, উন্নয়ন চাও নাকি গণতন্ত্র চাও, এরকম তোমরা একটা ডিবেট শুনেছো না? হ্যাঁ, শুনেছো না? উন্নয়ন চাও না ডেমো? হ্যাঁ, সো বলে যে তোমার যদি আমি 30 বছর যদি if I provide you the development for 30 years then you can transform it into democracy. Okay, আচ্ছা, তোমার হচ্ছে ব্যারিংটন মোর ফেমাসলি উনি খুব ইন্টারেস্টিং, উনি বলছে নো বুর্জুয়া নো ডেমোক্রেসি। বুর্জুয়া মানে হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রে বুর্জুয়া ক্লাস কখন তৈরি হয়, যখন একটা সার্টেন মানুষের কাছে অনেক পয়সা তৈরি হয়। হ্যাঁ, সো বুর্জুয়া শ্রেণী, হ্যাঁ, একটা সার্টেন ক্লাস তৈরি না হওয়া পর্যন্ত সেই সোসাইটিতে আসলে ডেমোক্রেসি তিনি বলছেন সেটাতে ফাংশন করে না। হি আর্গুড দ্যাট দ্য ফর্মেশন অফ এ লার্জ মিডল ক্লাস is key to democratization as they have the interest and resources to demand establishment and production of their rights. তিনি বলতেছেন যে একটা সার্টেন লেভেল পর্যন্ত মানুষ যদি মিডল ক্লাস না হয়, রুচিবোধ যদি তাদের তৈরি না হয়, তাহলে ডেমোক্রেসি কি, তাদের সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করার একটা ইস্যু থাকে, তাই না? এই ইস্যুগুলোর কারণে তারা কখনোই, তারা সবসময় ডেমোক্রেসির পক্ষে, মানে এটার নাম কি, তারা হচ্ছে তখন তারা ডেমোক্রেসি বলবে। হ্যাঁ, যে তুমি এখন দেখো যেমন বাংলাদেশে থিঙ্ক অ্যাবাউট আজকে আওয়ামী লীগ সরকার চলে গেল। হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট, সো হোয়াট কুড বি হ্যাপেন, কি মনে করো তোমরা, হোয়াট কুড বি হ্যাপেন? কারণ যেহেতু এটা তো একটা লম্বা অথরিটেরিয়ান সরকার, তাই না? হোয়াট উড বি হ্যাপেন, হাউ ইট দ্য মিডল ক্লাস উইল রিঅ্যাক্ট ফলোইং দ্য, তোমার হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম কি, এই যে তোমার হচ্ছে ওভারথ্রোন এ গভর্নমেন্ট লাইক দিস। ডু ইউ থিঙ্ক যে একটা ইসলামিস্ট গভর্নমেন্ট এসে এটাকে ইয়া করবে, ক্যাপচার করবে? ডু ইউ থিঙ্ক মাশায়েক? টু সাম এক্সটেন্ট আই ডু, কারণ নো, একদম ইউ আর টোটালি রং। আমাদের অনেকেই বলে যে ইসলামিস্টরা এসে ক্ষমতা দখল করবে, এই জন্য এগুলো একটা টোটালি রং। কারণ ইসলামিস্টরা এসে কেন ক্ষমতা দখল করতে পারবে না? তুমি এটা একদম ফান্ডামেন্টাল ইস্যু, একদম এটা মাথার মধ্যে, তোমরা এটা মাথার মধ্যে রাখবা। কারণ বাংলাদেশে একটা হিউজ মিডল ক্লাস ডেভেলপ করেছে অলরেডি, তাই না? তাদের এক ধরনের রুচিবোধ আছে, টেনশন আছে, তাদের কিছু সম্পদ আছে, তাই না? দে উইল ট্রাই টু প্রটেক্ট দিস প্রপার্টিজ, they will try to protect their security. So তাদের সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য, যেটা একদম সিরিয়াস, যে তোমার হচ্ছে মানে তোমার এই যে সো কল্ড, যেটাকে আমাদের একটা ইমাজিনারি আমরা একটা, হ্যাঁ, তোমার হচ্ছে এনিমি আকারে যেরকম ভাবে ইসলামিস্টদেরকে কল্পনার মধ্যে করে রাখছি, ইট ইজ রিয়েলি টাফ ফর দেম টু, তোমার হচ্ছে এটার নাম কি, রুল দ্য কান্ট্রি থ্রু, মানে থ্রু দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলি টাফ। কারণ তারা যে উপায় ভাববার চিন্তা করে, কারণ পিপল উইল বি কনসার্ন অ্যাবাউট দেয়ার প্রপার্টিজ, অ্যাবাউট দেয়ার সিকিউরিটিজ, তারা তো এটাকে এনশিওর করতে পারবে না, তাই না? তাদের যে এথিক্যাল, ওই যে তুমি ওয়াইল হাল্লাকে সে আর্গুমেন্টে চলে যাও, তারা যে উপায়ে সম্পদকে দেখে, তাই না? তারা যে উপায় প্রপার্টিকে দেখে, যে উপায় দুনিয়াটাকে দেখে, তাই না? সো ইট ইজ রিয়েলি ইনকম্পাটিবল উইথ দ্য, এই যে রুচিবোধ যেটাকে আমরা বলি, হ্যাঁ, মিডল ক্লাসের যে রুচিবোধ, তাদের জীবন, তাদের সিকিউরিটি সম্পর্কে যে ধারণা, সে তো কখনো এটা মেনে নেবে না। ফলে আইদার ইট কুড বি এ পপুলার, তোমার হচ্ছে এই যে সো কল্ড মিলিটারি শাসন বলুক, বা সো কল্ড ডিফারেন্ট কাইন্ড অফ শাসন বলুক, মানে ওই টাইপের গভর্নমেন্ট এলাও করবে, বুঝছো? সো মিডল ক্লাস খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, যে মিডল ক্লাসের যে রুচিবোধ, যে চাহিদা, হ্যাঁ, বাংলাদেশে যেটা অলরেডি একটা ঢাকা কেন্দ্রিক, মফস্বল কেন্দ্রিক একটা মিডল ক্লাস তৈরি হয়ে গেছে, ফলে তাদের যে রুচিবোধ, তারা সেই রুচিবোধ সম্পন্ন একটা সরকার চাইবে, যে তাদের রুচিগুলোর ইন্টারেস্ট গুলো দেখবে। সো এটা ডেমোক্রেটিক হচ্ছে না নন ডেমোক্রেটিক হচ্ছে, দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন, it is their own concern whether their properties and securities will be protected or not. Clear? বুঝছো আমার জায়গাটা? বুঝছো? ক্লিয়ার? মাশায়েক বুঝেছো? বুঝছো? So it is the মানে concern of the property and concern of their security. They will be worried about that. মানে who can protect their security and মানে এটার নাম কি, concern. বুঝছো জিনিসটা? সো দ্য গভর্নমেন্ট যেটা তাদের এই কনসার্ন গুলো, তাদের প্রপার্টি গুলো, তাদের ইয়াগুলোকে তোমার হচ্ছে এটার নাম কি প্রোটেকশন দিতে পারবে, তারা সেটাকে অ্যালাউ করবে, বুঝছো? সো মিডল ক্লাস মডার্নাইজেশন কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু খুব এটাকে কি বলে, এটা কিন্তু তোমার হচ্ছে এই ইনফ্লুয়েন্স করে। ওকে, আমার কথা তোমরা সবাই শুনছো? Yes, sir. তো অনেকেই হচ্ছে আমার কথাতে চুপ মেরে থাকো ভূতের মতো,
এই যে হাইড করে থাকো, আমি জানি না কেন আমার এত ভয় পাও, আমি জানি না। যাই হোক, আচ্ছা, সো হচ্ছে আমি জানি না, আমাদের এই দিক থেকে আমাদের অ্যানথ্রোপোলজি অনেক ভালো। আমাদের অ্যানথ্রোপোলজির মধ্যে এই ধরনের ভয়, জড়তা, ইনসিকিউরিটি এগুলো নাই। হ্যাঁ, আমাদের অ্যানথ্রোপোলজির দুজনকে দেখা যাচ্ছে, আমি জানি না বাকিদেরকে কেন দেখা যাচ্ছে না। স্যার আমি আজকে একটু সিক। আচ্ছা, থ্যাংক ইউ ওকে। আচ্ছা, সো এই যে আমার আর্গুমেন্টটা বুঝছো তোমরা জিনিসটা, যে কেন মিডল ক্লাসের রুচিবোধ, তাদের চিন্তা ভাবনা কেন ইম্পর্টেন্ট, বুঝছো? জি স্যার। বুঝছো? যেমন থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশে, তুমি চিন্তা করো, শেখ মুজিবুর রহমান যেদিন তোমার হচ্ছে নিহত হইলেন, বা জিয়াউর রহমান যেদিন নিহত হইলেন, পরের দিন বাংলাদেশের মানুষের, ঢাকা শহরের মানুষের প্রতিক্রিয়া কি ছিল তোমরা জানো? কখনো জিজ্ঞেস করেছো তোমাদের বাবাদেরকে, তোমার মায়েদেরকে প্রতিক্রিয়া কি ছিল ঢাকার মিডল ক্লাসের? হ্যাঁ হ্যাঁ, তো জানি না, কখনো জিজ্ঞেস করেছো? খুব ইন্টারেস্টিং, এগুলো তোমাদের আত্মীয়দেরকে জিজ্ঞেস করবা, দে আর দ্য মিডল ক্লাস। জিয়াউর রহমান মানে, আরে যা হয়েছে হয়ে গেছে ভাই, এখন ল এন্ড অর্ডারটা ঠিক রাখো, বুঝছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? আরে ভাই যা হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট, বা যাই হয়েছে হয়ে গেছে, কিন্তু জি স্যার, আমার একটা মানে পার্সোনাল মানে আমি আমার ফুপির থেকে শুনছিলাম কাহিনী। আমার মানে বড় ফুপির বিয়ে ছিল, মানে যেদিন হচ্ছে শেখ মুজিবুর রহমান মানে যেদিন মারা যান, তার পরের দিন মানে বউ ভাত, দে ওয়ার জাস্ট কনসার্ন অ্যাবাউট যে বউ ভাতে যেতে পারতেছে না বিকজ অফ কারফিউ। ইয়েস, মিডল ক্লাস, তাদের রুচি, তাদের সিকিউরিটি, তাদের ইন্টারেস্ট নিয়ে দে উইল কনসার্ন। জিয়া যেদিন মারা গেছে সেম, আরে ভাই যা হয়েছে হয়েছে রে ভাই, এখন আমার ল এন্ড অর্ডারটা যাতে ঠিক থাকে। সো এটা মিলিটারি করতেছে নাকি নন মিলিটারি করতেছে, দ্যাট ইজ নট দ্য কনসার্ন, বুঝছো জিনিসটা? সো আমরা যেরকম বলি ওই যে ও আয়সা ক্ষমতাটা দখল করে নিয়ে যাবে, ও আয়সা এই করে দেবে, এগুলো রং, বুঝছো? সো ইট ইজ দ্য মিডল ক্লাস হু ইজ দ্য তোমার হচ্ছে ডিফাইনিং ফ্যাক্টর। ক্লিয়ার? আমি জানি না তোমাদের অনেকের কাছে অড মনে হতে পারে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। রেহমান, ক্লিয়ার? কে এম রহমান, ইয়েস স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। তোমাদের কাছে অদ্ভুত লাগতেছে আমার যুক্তিগুলা? না স্যার, সিমস লজিক্যাল। আচ্ছা, যাই হোক, না ইট কুড বি, মানে ইট ডাজন্ট মিন যে আমার সঙ্গে, প্লিজ আমি আবার বলছি, একাডেমিক মানেই হচ্ছে কিন্তু আমার, ইউ ডোন্ট নিড টু সাবস্ক্রাইব অল মাই আর্গুমেন্টস, ইউ শুড হ্যাভ ইউর ওন পজিশন, বাট ইউ ক্যান জাস্টিফাই, মানে দ্য পজিশন ইউ আর জাস্ট তোমার হচ্ছে নিচ্ছ, ইউ নিড হ্যাভ তোমার হচ্ছে ভ্যালিড আর্গুমেন্টস, তাই না? তোমার নিজস্ব পজিশন থাকতে হবে সেটাকে ব্যাখ্যা করার। আমার, ইউ ডোন্ট নিড টু সাবস্ক্রাইব মাই পজিশন, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, হ্যাঁ মাশায়েক বলো, মাশায়েক বলো, মাশায়েক তুমি ইউ রেজড ইউর হ্যান্ড। এটা মানে আবার, হ্যাঁ বলো স্যার, হ্যাঁ বলো, আমি অডিবল? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ইয়েস প্লিজ ক্যারি অন। হ্যাঁ স্যার, তো আমার একটা ফ্রেন্ডের হচ্ছে মানে দাদা মুক্তিযোদ্ধা ছিলেন, তো সেই কনটেক্সটে মানে আমি আর কি মানে স্টোরিটুকু শুনেছি যে দেয়ার ওয়ার মেনি পিপল ওয়্যার লাইক ভেরি হ্যাপি ডিউ টু দ্য ডেথ অফ আওয়ার ফাদার অফ দ্য নেশন, এবং সেটা ভিন্ন, স্পেশালি আর স্পেশালি সরি এটার নাম কি মাশায়েক, দ্যাট ইজ ডিফারেন্ট আলাপ। কেউ যখন মারা যায়, ধর জিয়াউর রহমান যখন মারা গেল, একটা পক্ষ খুশি হবে, একটা পক্ষ কষ্ট পাবে, সোসাইটিতে নানান পক্ষ থাকবে, এটা মাথার মধ্যে রাখো। আমাদের বাংলাদেশে এখন নানান পক্ষ আছে না, কিন্তু নানান পক্ষের বাইরে আমি বলতেছি যে সকল পক্ষের মধ্যে আবার মিডল ক্লাস আছে। সো হাউ মিডল ক্লাস অ্যাকচুয়ালি রিঅ্যাক্টেড, বুঝছো জিনিসটা? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু, বুঝছো জিনিসটা? সো মিডল ক্লাসের ইন্টারেস্ট হচ্ছে যা হইছে ভাই হইছে, এখন ল অর্ডারটা ঠিক রাখো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো মিডল ক্লাসের এই রুচিবোধটা সম্পর্কে তোমরা একটু মাথার মধ্যে নজরে রাখো, বুঝছো? এটা সবচেয়ে ইন্টারেস্টিং। সো মিডল ক্লাস নিজের প্রোটেকশনের জন্যই দে উইল নেভার অ্যালাউ সাচ এ গভর্নমেন্ট হুইচ উইল বি অ্যান্টাগনিস্টিক টুয়ার্ডস দা তোমার হচ্ছে এটার নাম কি ইন্টারেস্ট অফ মিডল ক্লাস, বুঝছো জিনিসটা? ফলে আমরা যে হুট করে আমরা যে এরকম একটা অ্যালার্মিং ফুস্টিউলার বলি, মৌলবাদী এসে দখল করে ফেলবে, এগুলোকে আমি এক্সাজারেশন মনে করি। টু মি দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সাজারেশন। দে উইল নেভার বি এবল, কারণ দে আর নট স্ট্রাকচারালি উইদিন দা তোমার হচ্ছে স্টেট প্ল্যাটফর্ম, তারা তো রাষ্ট্রের কাঠামোর মধ্যেই স্ট্রাকচারালি আউটকাস্টেড। হাউ ক্যান দে অকুপাই দ্য স্টেট মানে স্ট্রাকচার? এটা তো একদম মানে এটা ডিফারেন্ট আলাপ, বাট তাদের ইস্যুটা হচ্ছে ডিফারেন্ট, সেই ইস্যুটা নিয়ে আমরা অন্য সময় আলাপ করবো। আচ্ছা, এখন আসলে মিডল ক্লাসের ইস্যুটা। The need for tax revenue in some industrializing countries also make government dependent on its citizens arguably more willing to make concessions. So বড় মানে বড় লোক রাষ্ট্রগুলো, রিচ কান্ট্রিগুলো, think about the UK তে আমি দেখেছি those who are the rich, they need to pay at least 40% of their তোমার হচ্ছে wages, 40% তাদেরকে মাস শেষে স্যালারি থেকে ট্যাক্স দিয়ে দেওয়া লাগে। সো রাষ্ট্র যেহেতু তাদের থেকে হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্সেস ইট ইজ টেকিং, তাই না?
সে কি করে তখন তার প্রতি সে একটা লায়াবল হয়ে যায়, একটা দায়িত্ববোধ তৈরি হয়, নাগরিকের প্রতি এক ধরনের দায়িত্ববোধ। তো বাংলাদেশে তো মানুষ ট্যাক্সই দেয় না, বাংলাদেশে খুব কম মানুষ ট্যাক্স দেয়। আর যাদের কি পরিমাণ যে ফাঁকি ফুকর, ও মাই গড, কল্পনা করতে পারবে না। হ্যাঁ, স্বাভাবিক, ফাঁক ফুকরটাকে আই অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ, কারণ যে কোনো একটা, কার্ল মার্কসের একটা থিওরি হচ্ছে একটা রাষ্ট্রকে ক্যাপিটালিজম করতে হলে প্রথম জেনারেশনকে চুরিচামারি করা লাগবে। হ্যাঁ, ক্যাপিটালিজমের প্রথম পর্যায়টাকে বলা হয়, ক্যাপিটালিজম হচ্ছে মানে আনএথিক্যাল ওয়েতে। বুঝছো? শুনতে অড লাগতেছে মাশায়েক? ক্যাপিটালিজমের ফার্স্ট পর্যায়ে চুরি চামারি না হলে ক্যাপিটালিজম হয় না। ধরো আমি একটা ইন্ডাস্ট্রি করি, আমি একটা ইন্ডাস্ট্রি করে তোমার হচ্ছে 10 লাখ টাকার আমার ট্যাক্স আসলো, এই ট্যাক্সটা যদি আমি ফাঁকি দিই, তখন এই 10 লাখ টাকা দিয়ে আমি কি করব? আমি আরেকটা ইন্ডাস্ট্রি খুলবো। বুঝছো জিনিসটা? ইনিশিয়াল লেভেলে তখন আমি আরেকটা ইন্ডাস্ট্রি খুলতে পারবো। এই জন্য বাংলাদেশের যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আকিজ গ্রুপ বলো, আবুল খায়ের গ্রুপ বলো, শাহ গ্রুপ বলো, বসুন্ধরা, সবার, যমুনা গ্রুপ বলো, তাদের বেক্সিমকো গ্রুপ বলো, সবাই কিন্তু তাদের আর্লিয়ার স্টেজ খুঁটে দেখো, সবাই কিন্তু জুলুম করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এইগুলো করেছে। সো এগুলো করে একটা জায়গায় সে 10টা এরকম খুলে, এখন দে আর পেইং দ্য ট্যাক্সেস। হ্যাঁ, বাট ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে যে টাকাগুলো দেশে থাকতে হবে, কিন্তু বাংলাদেশে তো টাকাগুলো দেশে থাকে না, টাকাগুলো সুইজারল্যান্ড পাচার হয়ে যায়। টাকা যদি পাচার হয়ে যায়, কারণ টাকা দেশে থাকলে একটা মানুষ, এটা নিয়ে ইন্টারেস্টিং ডিবেটও আছে, যে করাপশন নিয়ে ইন্টারেস্টিং ডিবেট আছে। করাপশন যদি দেশের মধ্যে হয়, এই করাপশনের মধ্যেও কিন্তু দেশের ডেভেলপমেন্ট হয়। ধরো একজন ঠিকাদার, হ্যাঁ, সে 100 কোটি টাকার মধ্যে ধরো 3 কোটি টাকা সে চুরি করলো, হ্যাঁ, করাপশন করলো। এই 3 কোটি টাকা সে যদি বাংলাদেশে ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে অসংখ্য মানুষের কাছে আরো ইকোনমি জেনারেট করবে না? অসংখ্য মানুষের ইনকাম সোর্স বাড়বে না? বুঝছো জিনিসটা মাশায়েক? খুব ইন্টারেস্টিং জিনিসটা। কিন্তু এই টাকাগুলো যদি তুমি বিদেশে পাচার করে দাও, তো বাংলাদেশে গত কয়েক বছরে যেটা প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে টাকা পাচার হয়ে গেছে। পাচার হওয়াটা প্রবলেম। ওকে, যাই হোক, বাকিগুলো প্রবলেম, বাট এটা কোন উপায়, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, so industrialization leads to urbanization and economic development, which enable the speed of education, improvement in living standards and growth of a middle class, which demands and supports democratization. যেটা বললাম না, সো তাদের একটা রুচিবোধ, তাদের এডুকেশন, শহুরে জীবন, হ্যাঁ, তাদের যে জীবন সম্পর্কে যে বোঝাপড়া, রুচিবোধ, হ্যাঁ, এই জিনিসটাই তাদেরকে একটা সার্টেন কাইন্ডস অফ তোমার হচ্ছে গভর্নমেন্টের প্রতি তাদেরকে অনুগত করে দেয়। ক্লিয়ার? 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 সবাই? Yes, sir. আমার কথা সবাই Yes, sir. বুঝতেছো? Yes, sir. Sajjad? Yes, sir. Okay. Yet, after independence, India embraced democracy in spite of a small middle class and low levels of economic development. কিছু রাষ্ট্র আছে যে তাদের ডেমোক্রেসি হইছে, বাট তাদের মিডল ক্লাস খুবই, ইন্ডিয়াতে কিন্তু মিডল ক্লাস আমাদের থেকে অনেক লো। বাংলাদেশ, আমি তোমাদেরকে এই যে তোমাদের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট ক্লাসে পড়াইছি মাসায় কিউআর অ্যাওয়ার্ড, যে বাংলাদেশ নিউ লিবারালিজম অনেক আগে এটা এক্সপেরিমেন্ট করেছে। এই জন্য দেখবা বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ফার বেটার দেন ইন্ডিয়া। হ্যাঁ, নানান প্রেক্ষাপটে। হ্যাঁ, বাংলাদেশের মিডল ক্লাস, এই যে বললাম না, সোশ্যাল মোবিলিটি অনেক অনেক মানে অনেক এটাকে ভাইব্রেন্ট অনেকগুলো রাষ্ট্র থেকে আশপাশে। ইন্ডিয়াতে কিন্তু মিডল ক্লাস কমের, মানে এটা খুব একটা মানে বুম করে নাই, লো লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেখানে তোমার হচ্ছে ডেমোক্রেসি হয়েছে। কি এটাকে আবার হচ্ছে, এটার নাম কি, হ্যাঁ, তোমার হান্টিংটন আর্গু করছে যে, হ্যাঁ, the high illiteracy rates in India may actually have contributed to the survival of India's তোমার সে ডেমোক্রেটিক এক্সপেরিমেন্ট, as illiterate citizens are less likely to make demand। মানে হান্টিংটনের বক্তব্য হচ্ছে তারা হচ্ছে ইলিটারেট, হ্যাঁ, তাদের খুব একটা ডিমান্ড থাকে না, কোনটা রাইট রং এটা বোঝাপড়াটা খুব একটা থাকে না। বুঝছো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? সো ওই জন্য সেখানে ডেমোক্রেসির যে এক্সপেরিমেন্টটা ব্রিটিশরা চালাই দিয়ে গেছে, এটা হচ্ছে এক্সিস্ট করেছে। মডারেশন থিওরি ফেল্ট আউট অফ ফেভার ইন 1970s when the East Asian tigers engaged in rapid economic growth but did not democratize। আচ্ছা, এটার হচ্ছে আবার তোমার হচ্ছে কিছু ইয়াও আছে, লুফলও আছে। The eventual democratization of Taiwan and South Korea, however, provided support to modernization theory as they democratized once they had reached a high level of economic development। এখানে আবার দু ধরনের বক্তব্যই আছে, such as ইস্ট এশিয়ান টাইগার বলতে অনেকগুলো যে শীতাদহ, মানে এই যে দক্ষিণ কোরিয়া, হংকং, হ্যাঁ, তারপর হচ্ছে মালয়েশিয়া, এখানে আরো অনেকগুলো রাষ্ট্র আছে। হ্যাঁ, তোমার যে রাষ্ট্রগুলোতে এক ধরনের খুব র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, বাট সেখানে আবার একই সঙ্গে তোমার হচ্ছে এটার নাম কি, এই যে অথরিটেরিয়ান হয়েছে, যেমন ইন্দোনেশিয়াতে সুকর্ণ হয়েছে, মালয়েশিয়াতে মাহাতি, মানে এরকম একটু ইস্যু ছিল, মানে ডেমোক্রেসি ওইভাবে প্র্যাকটিস হয় নাই। আবার দেখা গেছে যে কোরিয়াতে আবার ডেমোক্রেসি হয়েছে, তাইওয়ানে হয়েছে। তোমার হচ্ছে দুদিকে দু ধরনের বক্তব্য আছে। ওকে,
সিঙ্গাপুর এবং চায়না, they have modernized but not democratized yet. Okay, so clear? জি স্যার। Clear? Yes, sir. আচ্ছা, এরপর আসো ওয়েলথ এন্ড ফিসকাল হেলথ। এটাও হচ্ছে তুমি দেখবা, ওয়েলথ or fiscal health দেখো, a country's wealth or fiscal health can sustain both democracy and authoritarianism. মানে একটা রাষ্ট্রে যদি প্রচুর সম্পদ থাকে, sometimes huge property, it can facilitate democracy, sometimes it facilitates the authoritarianism. Adam argues there are many paths to the onset of democratization, but higher levels of economic development are more likely to sustain democratization. মানে তার একটা ইন্টারেস্টিং আর্গুমেন্ট আছে। তিনি বলছেন যে রাষ্ট্রের পার ক্যাপিটা ইনকাম 6055 জিডিপি, 6055 ইউএস ডলার, সে কান্ট্রিটা তোমার হচ্ছে ডেমোক্রেসি হইতে বাধ্য। ক্লিয়ার? মানে তোমার যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি থাকে, 6055 ইউএস ডলার যদি তোমার পার ক্যাপিটা ইনকাম হয়, জিডিপি, হ্যাঁ, তখন তোমার হচ্ছে এটার নাম কি, তোমার রাষ্ট্রে তোমার ডেমোক্রেসি থাকা বাধ্য। ক্লিয়ার মাসুদা? ক্লিয়ার? কিন্তু বাংলাদেশের জিডিপি কত? I'm not hearing you. তো আমি জিজ্ঞাসা করছিলাম যে বাংলাদেশের জিডিপি কত? বাংলাদেশের জিডিপি আই এম নট কোয়াইট শিওর কত। 1200 আমি লাস্ট আমার যখন স্টুডেন্ট লাইফে ছিল আমার মনে আছে, এরপর আমি মানে আই কুডন্ট ট্র্যাক ইট, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, বাট মানে নট মোর দেন 3000 এর কম হবে, ইভেন 2000 এর আশপাশে হতে পারে। আই এম নট ক্লিয়ার, ইন্টারনেটে চেক দিলে দেখতে পারবা। ওকে মাসুদা? ওকে, আচ্ছা, সো একটা রাষ্ট্র যদি সেখানে যদি পার ক্যাপিটা ইনকাম জিডিপি সেখানে 6055 হয়, সেটা ডেমোক্রেটিক হবে। হি সাজেস্ট দ্যাট ডেমোক্রেসিজ আর মোর লাইকলি টু সার্ভাইভ ইন অ্যাফ্লুয়েন্ট সোসাইটিস। যারা বড় লোক রাষ্ট্র সেখানে ডেমোক্রেসি শুধু ফাংশন করে, বিকজ পার ক্যাপিটা ইনকাম টেন্ডস টু বি হায়ার ইন ডেমোক্রেসিজ দ্যান ইন ডিক্টেটরশিপ at the same level of economic development. People therefore have an incentive to accept electoral outcomes rather than turning against democracy, as their condition would worsen under dictatorship. সো এই যে বললাম না, মানুষের রুচিবোধ নানান কারণে তারা সব সময়, যদিও তোমরা এখন পৃথিবী একটা ইন্টারেস্টিং তোমার একটা এই যে বললাম না ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকার হুট করে দেখছো না ট্রান্সফরমেশনটা, খুব ইন্টারেস্টিং না রিসেন্ট তাদের যে তোমার হচ্ছে ইলেকশন। ওকে, এটা দেখে নিও। People are also less likely to turn against democracy if they think political institutions give them a chance of winning elections. এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, তোমার হচ্ছে তারা যদি সবকিছু চায় তখন তারা they don't want to তোমার হচ্ছে go against democracy. বাট ইভা ভেলিনের যে আর্টিকেলটা হোয়াট আই হ্যাভ প্রোভাইডেড ইউ, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব, তিনি আর্গু করছেন যে সামটাইমস এই যে তোমার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা হচ্ছে সম্পদ রিসোর্সটা, এটা মাঝে মধ্যে কাটস হয়ে যায়, সম্পদটাই অভিশাপের কারণ হয়ে যায়। and he sought to explain the robustness of authoritarianism by, মানে উনি এটা আর্গু করে নাই, উনার আর্গুমেন্ট একটু ডিফারেন্ট, আর্গু করেছেন আরেকজন, সেটা একটু পরে আলাপ করব। উনি বলতেছেন যে ইভা বেলিনের আর্গুমেন্টটা হচ্ছে the robustness of authoritarian by demonstrating how revenue from wealth sales or international support for geopolitical reasons has enabled authoritarian regime in Middle East and North Africa to strengthen their coercive apparatus. তিনি বলতেছেন যে মিডল ইস্ট রাষ্ট্রগুলোতে প্রচুর পয়সা থাকার কারণে, তেল বেচা পয়সা থাকার কারণে সেখানে অথরিটেরিয়ানিজমটা ফ্যাসিলিটেট করছে। এটা তোমরা পড়েছো না, দেখছো না? রেহমান, খানের রেহমান, ক্যান ইউ হিয়ার মি? Yes sir, I can hear you. হ্যাঁ, সো ওনার বক্তব্য হচ্ছে দেখো, আমরা যেরকম ভাবে মনে করি যে পয়সা থাকলেই যে ডেমোক্রেসি হবে তা না, বরং পয়সা থাকার কারণে আমরা দেখছি যে সেখানে দে আর সাপ্রেসিং তোমার হচ্ছে দ্য ডেমোক্রেসি। In the absence of suppression by coercive apparatuses, pro-democracy protests are more likely to succeed in inducing democratization or democratic concessions. Many well-rich countries are able to resist calls for democratization by engaging in in a combination of patronage and coercion. They do not need to collect taxes to raise revenue. তো এইখানে একটা ইন্টারেস্টিং একটা তোমাদের আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা হচ্ছে দেখাচ্ছেন যে তোমার সামটাইমস তাদের যখন প্রচুর পয়সা থাকে তখন তারা জনগণকে, তোমরা যে লিবিয়া দেখেছো না, এক্সাম্পলটা দেখেছো না, প্রচুর জনগণকে পয়সা দিত, এমন পরিমাণ ইনসেন্টিভ দিত, আরে ভাই তুমি কি চাও। সো ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ অলরেডি ডিসকাসড যে লাস্ট ক্লাসের আগের ক্লাস আমরা পপুলিজমের মধ্যে একটা আলাপ করেছিলাম যে সামটাইমস পপুলিস্ট গভর্নমেন্টগুলো জনগণকে বলে, আরে ভাই তোমরা কি চাও, তোমরা যা চাও আমি তা তো দিতে রাজি। সো যেহেতু তাদের প্রচুর হিউজ পয়সা আছে এবং পিপল ডোন্ট নিড টু পে ট্যাক্সেস, মানে রিচ কান্ট্রিগুলোতে তাদের এই যে যেহেতু তাদের একটা ওয়েল ইন্ডাস্ট্রি আছে, দে ডোন্ট নিড টু পে ট্যাক্সেস, সো তারা
জনগণকে থোড়াই কেয়ার করে এবং জনগণ যা চায়, আরে ভাই কি চাও, আই উড লাইক টু পে ইউ। সো সেখানে দেখা যায় যে কি অথরিটেরিয়ান গুলো ফাংশন করে থ্রু তোমার হচ্ছে রিসোর্সেস। ক্লিয়ার? ক্লিয়ার নিসা? জি স্যার। ক্লিয়ার? এই জন্য আর কি রিসোর্স কার্ডস নামে একটা ইন্টারেস্টিং শব্দ আছে। এই যে এই শব্দটা আর্গু করেছেন মূলত হচ্ছে তোমার হচ্ছে এই মিখাইল রস, হ্যাঁ, বা মাইকেল রস যেটাই বলো। He argued that countries with abundant natural resources such as oil and minerals are associated with the concentration of power among those who control the resources and can use income from the sale of those resources to secure support and suppress dissent. So বুঝছো জিনিসটা? ক্লিয়ার তোমরা? ক্লিয়ার? Yes, sir. আশাই ক্লিয়ার? রিসোর্স কার্ডস যেটা আমি টেকনাফে দেখে আসছি, যার ঘরে ভাই পয়সা আছে সে হচ্ছে টার্গেট অফ, এটার নাম কি, ও মাই গড, আমি তোমাদেরকে কিছু ছবি যদি দেখাই তোমরা অবাক হয়ে যাবা, মানে খুবই খুবই অড আর কি। আমি তোমাদেরকে হচ্ছে কিছু ছবি যদি দেখাই আর কি। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. মানে Yes, যার sir. বাড়িতে আছে, আমি জানি না তোমরা ক্রসফায়ারের গল্পগুলো শুনেছো কিভাবে, সেখানে যখন ক্রসফায়ার হয় এটা লিগালি এটা কিভাবে লেখে, এখানে অনেকে তোমরা লয়ার স্টুডেন্ট আছো, লিগালি জিনিসগুলোকে যে পুলিশ বা বিজিপি বা অন্য কেউ রাষ্ট্রীয় বাহিনী তাদেরকে ক্রসফায়ার দিছে এইভাবে কিন্তু এটা কোনো মামলায় তুমি দেখবা না। মামলাগুলো লেখা হয় এরকম যে, আমি জানি না আসলে কি ঘটেছে, বাট পুলিশ লেখে এরকম যে আমরা শুনেছি যে মাশায়েকের সঙ্গে কে এম রহমানের যে গ্রুপ, এই দুটো গ্রুপ তোমার হচ্ছে টেপলেট নিয়ে ঝগড়া করতেছে অমুক জায়গায়। হ্যাঁ, তো আমরা গিয়ে দেখি কে এম রহমান মাশায়েককে গুলি করে মেরে ফেলছে। তো সেখানে আমরা কিছু গুলি পেলাম, মাশায়েকের গুলিটা পেলাম, কিছু টেপলেট পেলাম। সো মাশায়েক তো মরে গেছে, কিন্তু মাশায়েককে কে মারছে? ওই যে কে এম রহমান। এখন তখন সেখানে যায় কি করে, ইন্টারেস্টিং, আমি যে কেসটা দেখলাম, সেখানে যে কেসগুলো দেখলাম, তো মাশায়েক তো মারা গেল, ওকে শেষ। এখন মাশায়েকের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কাছে পয়সা আছে, হোয়াট আই হ্যাভ নোটিস খুব ইন্টারেস্টিংলি, যাদের কাছে পয়সা আছে সবাই হচ্ছে মাশায়েকের মার্ডার কেসের আসামি। বুঝছো? মানে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডটাও তার মার্ডার কেসের আসামি। বুঝছো? ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? ক্যান ইউ হিয়ার মি? Yes, we can hear you. সো মানে সবচেয়ে তার ক্লোজ ফ্রেন্ডরা হচ্ছে, আমি জানি না তোমাদের সবার হচ্ছে ভিডিও অফ কেন যে জানি না, তোমাদের কাউকে দেখা যাচ্ছে না, whether you are listening to me or you are just muting and left, I don't know, যাই হোক। সো হচ্ছে মানে বুঝছো জিনিসটা কিভাবে সাজায় কেসগুলো? বুঝছো? সো এখন আসো যাদের কাছে পয়সা আছে ওরা হয় মামলার আসামি। ওই যে রিসোর্স কার্ডস, মানে সেখানে একটা জিনিস আমি দেখলাম আর কি ওদের প্রেক্ষাপটে, যার কাছে পয়সা আছে সেই মামলার আসামি, কারণ সে 40 লাখ 30 লাখ টাকা পয়সা দিতে পারবে, আর যে দিতে পারবে না সে তো যাই হোক। আবার রিসোর্স নিয়ে সো তোমার হচ্ছে রিসোর্সও দেখবা যে তোমার হচ্ছে এটা সামটাইমস, হ্যাঁ, অথরিটেরিয়ানিজমকে ইট ফ্যাসিলিটেট। ওকে, সো there is question যে as well resources run out, এদের যদি তেল শেষ হয়ে যায়, will authoritarian regimes be able to sustain themselves? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, এরপর চলে আসো, we don't have enough time, oh my god, অনেকগুলো ইস্যু রয়ে গেছে। আচ্ছা, অলরেডি এ হয়ে গেছে। এলিট, দেখো, এলিট attitudes towards democracy can play an important role। এই তোমার হচ্ছে মনে রাখবা সব সময় এলিটরা হচ্ছে ইট ইজ সামথিং লাইক দিস, হ্যাঁ, তাদের রুচিবোধ সামটাইমস ডেমোক্রেসিকে মাঝে মধ্যে ফ্যাসিলিটেট করে, আবার অথরিটেরিয়ানিজমকে ফ্যাসিলিটেট করে। জওহরলাল নেহরু, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইজ অফেন ক্রেডিটেড উইথ imbuing India's তোমার হচ্ছে democratic institutions with legitimacy and strengthening them and thereby enabling democracy to develop in a context in which modernization theory would not have expected it to grow। আচ্ছা, in context in which elites would আচ্ছা এটা একটু পড়বা সাজ্জাদ মাসুম, can you read it out? In context সাজ্জাদ মাসুম, can you read it out? In context in which elites would lose their wealth and lives, if they lose power, they are likely to be less supportive of democracy. The rulers of Bahrain and Syria brutally cracked down on pro-democracy protesters over the past decade because they would have everything to lose if they lose power. খুব ইন্টারেস্টিং। সো এলিটরা যখন দে ফিল থ্রেটেন্ড যে তার ক্ষমতা যদি চেঞ্জ হয় তাদের লাইফ এন্ডেঞ্জার হবে,
তাহলে তখন কখনোই তারা ডেমোক্রেসি চাইবে না। বুঝছো? শোনো শোনো আমার কথা, বুঝতেছো জিনিসটা? জি স্যার। যেমন বাংলা 47 ভাগ হইলো কেন তোমরা জানো এটা নিয়ে? কেন 47 বাংলাটা ভাগ হয়ে গেল? কারণ তোমার হচ্ছে খেয়াল করো, বাংলা কিন্তু ভাগ হওয়ার কথা ছিল না, এটা নিয়ে অসংখ্য ডিবেট আছে। হ্যাঁ, তোমার হচ্ছে কিন্তু তুমি দেখবে জয় টেচারির একটা ইন্টারেস্টিং বই আছে, ওনার বক্তব্য ছিল যে যারা হিন্দু ধর্মের মধ্যে যারা এলিট ছিলেন, হ্যাঁ, তাদের তো আগে একটা ভালো সোশ্যাল পজিশন ছিল, কিন্তু যখনই তোমার ওই যে ফরিদপুর, বরিশাল টরিশাল থেকে যখন অজপাড়া গাঁয়ের এখানকার আবার প্রজারা তারা যখন কলকাতার 37 ইলেকশনে জিতে গেল, খেয়াল করো, মানে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, যেহেতু এখানে অটোমেটিক একটা মুসলিম মেজরিটেরিয়ানিজম হয়ে গেছে, আগে তো এই জিনিসটা সিস্টেমটা ছিল না। হ্যাঁ, তোমার হচ্ছে এই যেহেতু হঠাৎ করে একটা মুসলিম মেজরিটেরিয়ানিজম এখানে হয়ে গেছে, সো যারা এলিট হিন্দু ছিলেন দে ফিল থ্রেটেন্ড যে মুসলিম মেজরিটেরিয়ানিজমের মধ্য দিয়ে তাদের যে ইন্টারেস্ট আছে ইট উড বি ফিল থ্রেটেন্ড। এই জন্য তারা কিন্তু চায় নাই যে একসঙ্গে থাকার জন্য। এই জন্য 47 এর বাংলা ভাগটা কিন্তু মোস্টলি যারা এলিট হিন্দুস যারা ছিলেন তারাই কিন্তু চেয়েছিলেন। হ্যাঁ, দে ফ্যাসিলিটেটেড ইটসেলফ। আরো অসংখ্য কারণ আছে, এটা একটা ওয়ান অফ দ্য রিজন ছিল আর কি। সো সামটাইমস এলিটরা কিন্তু এখান থেকে তারা বের হয়ে গেছেন। আবার অন দ্য আদার হ্যান্ড তোমরা দেখো সিরিয়াতে যারা এলিটরা কিন্তু খুবই কম, আলাভি শিয়া এরা কিন্তু খুবই কম, লেস মানে লে পিপল অনেক বেশি। কিন্তু যারা লে পিপল তারা যদি ক্ষমতায় আসে এদেরকে কচুকাটা করবে, এই জন্য তারা একটা এক ধরনের ফিয়ারের মধ্যে থাকে। এই জন্য দে ডোন্ট ওয়ান্ট টু বি, মানে দে ডোন্ট ওয়ান্ট টু দ্য লে পিপল টু বি ইন পাওয়ার, তাহলে এটাকে তারা ইয়া করে। এই জন্য তারা দেখো না যে ইভেন বাহরাইনেও দেখো, হ্যাঁ, এলিটরা যারা লে পিপল আছে তাদেরকে সাপ্রেস করে রাখে, হ্যাঁ, তাদেরকে ক্ষমতায় আসতে দেয় না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? Yes sir. If the military elite sees economically well-being and survival is linked to the authoritarian regimes, as in the case of Syria, the army is less likely to support demand for democratization. Even army তুমি দেখবা যে তারাও মাঝে মধ্যে কি করে, ডেমোক্রেটাইজেশনের বিরুদ্ধে কাজ করে। তারা যখন দেখে যে তাদের ইন্টারেস্টটা এন্ডেঞ্জার হবে, এই জন্য আর্মি কি করে, মাঝে মধ্যে ডেমোক্রেটাইজেশনটা বিরুদ্ধে ফাংশন করে। তারা দেখে যে ওই ডেমোক্রেটিক স্টেট আসলে তাদের ইন্টারেস্টটা খর্ব হবে, তারা তার পক্ষে কাজ করে না। ওকে ওকে জি স্যার। এবার আসলে মেজরিটি অফ দ্য স্টেটের পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অর সামথিং ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে তোমার ডেমোক্রেসিটিকে এগুলো শেপ এবং রিশেপ করে। আয়েশা জালালের উদাহরণ দেওয়া হয়েছে, তিনি আর্গু করছেন যে ভারতে কেন অনেক বছর ডেমোক্রেসি ছিল, কেন পাকিস্তানে অনেক বছর সামরিক শাসন ছিল। উনি বলছে যে ভারত এক ধরনের পলিটিক্যাল ইনস্টিটিউশন পেয়েছে ব্রিটিশদের থেকে ইনহেরিটেড, কিন্তু পাকিস্তান ওই ইনহেরিটেড ইনস্টিটিউশন গুলা পায় নাই। পাকিস্তান একটা কনভার্টেড, একটা প্রিজাইল একটা ইনস্টিটিউশন পাইছে। এই জন্য তারা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পেয়েছে দ্যাট ওয়াজ নট কম্পাটিবল এবং দ্যাট ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট তোমার হচ্ছে ডেমোক্রেসি ইন পাকিস্তান। বুঝছো? ক্লিয়ার? আয়েশা জালালের আর্গুমেন্টটা মাশায় ক্লিয়ার? স্যার Israel একটা মানে জিনিস কি কি? বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? প্রিজাইল মানে ভঙ্গুর, বাংলাদেশের প্রেক্ষাপটে সেম। যেমন হচ্ছে তুমি দেখো আয়েশা জালাল আর্গু করছে যে পাকিস্তান তার জন্মলগ্ন থেকে কাশ্মীর নিয়ে ইন্ডিয়ার সঙ্গে ঝগড়ায় পড়ছে, এজন্য তাকে প্রচুর পরিমাণে পয়সা মিলিটারির পিছনে ব্যয় করতে হয়। তো মিলিটারির পিছনে ব্যয় করতে যায়, মানে মিলিটারি ইনস্টিটিউশনটাকে এটাকে স্ট্রেংথেন করতে যায়, তাদের সেখানকার সিভিল ইনস্টিটিউশন গুলো ফেল মারছে। ফেল মারার কারণে সেখানে হচ্ছে ডেমোক্রেসি ফাংশন করে নাই। এটা ছিল আয়েশা জালালের থিসিস। ক্লিয়ার? ক্লিয়ার? প্রিজাইল মানে হচ্ছে ভঙ্গুর, মানে যেটা একদম বাজে, একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওকে, এজন্য দেখবা পাকিস্তান রাষ্ট্র, ইভেন আমাদের ইস্ট পাকিস্তান স্বাধীনতার পর মোস্টলি ব্যুরোক্রেটরা চালাইছে, কোনো সিভিল গভর্নমেন্ট কি এটা চালাইছে? নেভার। 47 এর পরে বোধহয় 54 সালের নির্বাচনের পরে অল্প কয়েকদিনের জন্য একটা সরকার ছিল শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে, হ্যাঁ, যুক্ত ফ্রন্টের অল্প কয়েকদিন ছিল, আর পুরোটাই তো তোমার অথরিটেরিয়ান সরকার ছিল, তাই না? ক্লিয়ার? ইভেন বাংলাদেশ হওয়ার পর থিংক অ্যাবাউট, হ্যাঁ, সেম। সিভিল সোসাইটি, একটা রাষ্ট্রের মানদণ্ডটা ঠিক হয় সিভিল সোসাইটি। একটা রাষ্ট্র যখন সিভিল সোসাইটি থাকে, সিভিল সোসাইটি কারা? refers to organized life beyond the state and family. Civic association may include community group, neighborhood associations, labor union, NGOs, sports club, book club, religious and philanthropic associations, human rights group. এরা হচ্ছে সিভিল সোসাইটি যারা রাষ্ট্রের নানান পলিসি এবং প্রোগ্রামকে কন্টিনিউয়াসলি থ্রু দেয়ার অ্যাক্টিভিজম, প্রটেস্ট, রাইটিংস, নেগোসিয়েশনস, বার্গেনিং
রাষ্ট্রের ক্ষমতাটাকে তারা সেখানে তারা ইনফ্লুয়েন্স করে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো যে আমি আমার মামা কাজী, মামারা চায় হচ্ছে মেয়েদের বয়স, বিয়ের বয়স 16 বছর হোক। তোমরা জানো না মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 16 বছর হোক, কিন্তু হচ্ছে করা হয়েছে স্যার, না মানে করা হয়নি। স্পেশাল ম্যারেজ কিন্তু না এটা স্পেশালের এটা কোনো এটা ফাংশন করে না, এটা আবার বাতিল হয়ে গেছে। এখন দেখো কন্টিনিউয়াসলি এনজিও থেকে প্রেসারের কারণে গভর্নমেন্টও চাইছিল 16 বছর করার জন্য, কিন্তু গভর্নমেন্ট এই জায়গা থেকে এখন ফিরে গেছে। গভর্নমেন্ট এখন আবার 18 বছরে ফিরে গেছে, ফলে আবার 16 বছরে বিয়ে হইতে পারে না। এখন কাজীদের টেনশনটা কি? কাজীদের টেনশন হচ্ছে দে আর নট বিং এবল টু রেজিস্টার এনি ম্যারেজ। তারা কোনো বিয়েকে রেজিস্টার করতে পারে না 18 বছর আগে, কারণ করলে তার জেল জরিমানা হয়ে যায়। বুঝছো জিনিসটা? শুনতেছো আমার কথা? জি স্যার। এখন ইট ডাজন্ট মিন 18 বছর আগে বিয়ে হয় না, তা না, হয়। তখন তারা কোর্টে চলে যায়। এখন কোর্টে চলে গেলে কাজীদের আবার ইন্টারেস্টটা খেয়াল করো, কাজীদের ইন্টারেস্টটা হচ্ছে মোস্টলি দে আর বিং ডিপ্রাইভড ফ্রম ইকোনমিক অ্যাসপেক্ট, তাই না? একটা বিয়ে রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু কাজীদের একটা এক ধরনের, সো তাদের ইন্টারেস্টটা এখানে কি হচ্ছে, হ্যাম্পার্ড হচ্ছে। এজন্য তারা মানে দে অলওয়েজ তোমার হচ্ছে মানে এটার নাম কি ক্যাম্পেইন ফর 16 ইয়ার্স। হ্যাঁ, আবার এখানে এনজিওস তারা হচ্ছে দে আর আর্গুইং ফর 18 ইয়ার্স। বুঝছো জিনিসটা? খেয়াল করছো? সো দেখো এনজিও তাদের হচ্ছে কন্টিনিউয়াস প্রেসারের কারণে গভর্নমেন্ট আবার 18 বছরে চলে গেছে। খেয়াল করছো? ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। একটা রাষ্ট্র অনেক Yes, কিছু sir. কিন্তু সিভিল সোসাইটি গুলো ঠিক করে। যেমন বাংলাদেশে তোমার ব্র্যাক অনেক পলিসি প্রোগ্রামের মধ্যে দেখো না খুব ভালো কন্ট্রিবিউশন রাখে না। তোমার অন্যান্য তোমার হচ্ছে অ্যাক্টিভিজম গুলা, হেফাজতে ইসলাম ইটসেলফ একটা সিভিল সোসাইটি, তাই না? ইসলামিস্ট অর্গানাইজেশন দেখো না, সে তার দাবি দাওয়া দিয়ে উইমেন্স ডেভেলপমেন্ট পলিসিটাকে হল্ট করে ফেলছে, এডুকেশন পলিসিটাকে চেঞ্জ করে ফেলছে। দেখছো না তোমরা অনেক কিছু দেখছো না? সো দেখো, আবার তুমি দেখো তোমার হচ্ছে গণস্বাক্ষরতা অভিযান, তারপর হিউম্যান রাইটস অধিকার, তাই না? দেখো অধিকার কি করছে, সে জাস্ট এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলা, বর্ডার কিলিং গুলাকে সে জাস্ট কি করেছে, এগুলাকে ডকুমেন্টেশন করেছে। সো দেখো না, এগুলো একটা নেগোসিয়েশনের কোশ্চেন চলে আসে, ইস্যুর কোশ্চেন চলে আসে। তো কোভেলি একজন রিনোন ফিলোসফার, উনি আর্গু করেছেন যে সিভিল সোসাইটি অ্যাজ দ্য ইঞ্জিন অফ ডেমোক্রেসি। একটা সোসাইটি ডেমোক্রেসি আকারে ফাংশন করবে কি করবে না, এটা মোস্টলি ডিপেন্ড করে যে সোসাইটিতে তোমার হচ্ছে সিভিল সোসাইটি কতটুকু ফাংশন তার উপর। হ্যাঁ, Robert Putnam argued that a strong civil society helps democracy works by fostering social capital, meaning connection, a sense of goodwill, and a collective identity that helps people think of common good rather than narrow self-interest. এগুলো আমি সিভিল সোসাইটি ইঞ্জিনিয়ার তোমাদেরকে অলরেডি জায়গায় আলোপ করেছি। হ্যাঁ, প্রটেস্ট, স্ট্রাইক, বয়কট সহ অন্যান্য জায়গার মধ্যে দিয়ে তারা এটার নাম কি এই ফ্যাসিলিটেট করে তোমার ডেমোক্রেটাইজেশনকে। হ্যাঁ, আবার সামটাইম অথরিটেরিয়ান গভর্নমেন্ট, মাঝে মধ্যে আবার দেখবে যে সিভিল সোসাইটি ডেমোক্রেসি না, তারা অথরিটেরিয়ানের পক্ষেও থাকে। তুমি দেখবা কিছু কিছু গভর্নমেন্ট আছে, যেমন থিংক অ্যাবাউট হেফাজতে ইসলামের গত সপ্তাহ, তোমরা ইয়াটা খেয়াল করছো কিনা জানি না, তার গত সপ্তাহে বলছে যে সরকার 100 বছর থাকলেও আমাদের কোনো আপত্তি নেই বলছে। দেখছো না? হ্যাভ ইউ নোটিস দিস ওয়ান? আমরা দোয়া করি সরকার আরো 100 বছর থাকুক। খেয়াল করছো? সো তাদের যখন দাবি, সরকারের যখন সিভিল সোসাইটি গুলো দাবি দাওয়াগুলো মেনে নেয়, তোমরা যা চাও তা মেনে নাও, তো এটা মেনে নেওয়ার মধ্যে দিয়ে অথরিটেরিয়ান বা সেমি অথরিটেরিয়ান বা হাইব্রিড রেজিম তারা তাদের ক্ষমতা কাঠামোগুলোকে আবার পারপিচুয়েট করে। এরকম দেখবে মরক্কো, এখানে অনেকগুলো রাষ্ট্র আছে, জর্ডান, সেখানে তারা কি করে সিভিল সোসাইটিকে রাষ্ট্র কর্তৃক অথরিটেরিয়ান যে রাষ্ট্রগুলো আছে তারা এগুলোকে প্যাট্রোনাইজ করে, পয়সা দেয় সিভিল সোসাইটিকে। ফলে সিভিল সোসাইটি তারা সরকারের এগেইনস্টে থাকে না, তারা বলে আরে ভাই এটাই তো ভালো। বুঝছো মশাইক? বুঝছো? ফলে সিভিল সোসাইটি সামটাইমস তারা যদি তাদের ইন্টারেস্টটা ফুলফিল হয়ে যায় উইদিন অথরিটেরিয়ানিজম, হ্যাঁ, তারা যদি তাদের দাবি দাওয়াগুলা ফুলফিল ডিজায়ার করে ফেলতে পারে, সো দে ডু, তারা কিন্তু এটার বাইরে যায় না। তো বাংলাদেশে এখন দেখো আমরা 2005-6 সালে যে পরিমাণ সুশাসনের জন্য নাগরিক টাইপের, সৎ লোকের প্রার্থী চাই টাইপের কত তোমরা স্লোগান টোগান আমরা ছোটবেলায় কত দেখতাম। হ্যাঁ, তারপর হচ্ছে দেখছো না তোমরা সুশাসনের জন্য নাগরিক, নাম শুনছো এটা এনজিওটার নাম? দুর্নীতি মুক্ত বাংলাদেশে কত পরিমাণ তোমার হচ্ছে এটার নাম কি ক্যাম্পেইন হইতো। এখন কি সব ক্যাম্পেইন দেখো? সুশাসনের জন্য নাগরিক টাইপের ধরনের ক্যাম্পেইন দেখো এখন? সো কেন দেখো না? কারণ এখন তারা মনে করে যে এটাই ঠিক আছে, তাই না? তাদের ইয়াগুলা, সো দেখো না, দে আর সাইলেন্ট রাইট নাও। সো তারা এখন সুশাসন চায় না, কিছু চায় না, চুপচাপ মেনে আরে ঠিক আছে।
বুঝছো? দিস ইজ দ্য থিং। সিভিল সোসাইটি মাঝে মধ্যে মানে অনেকগুলো এনজিও আছে এবং তারা হচ্ছে এটার নাম কি ইলেকশন সম্পর্কে অবজারভেটরি কমিটিতে থাকে। সো অনেকগুলো এনজিও আছে, এগুলো আমি অবাক হয়ে গেছি এগুলো দেখে যে অনেকগুলো এনজিও আছে, তাদের বিদেশ থেকে পয়সা আসে, বুঝছো? তো বিদেশ থেকে পয়সা আসে, আবার এই পয়সাগুলো কিন্তু প্রাইম মিনিস্টারের কার্যালয় হয়ে এসে এগুলা কিন্তু হয়, টাকাগুলো তাদের ছাড়া হয়। সো যে এনজিও কি করে, যে সরকারের বিরুদ্ধে কথা বলে বা এগেইনস্টে যায়, ওদের টাকা ছাড়ে না, গভর্নমেন্ট আটকায় দেয়। আর শুধু তাদের পয়সাই ছাড়ে যারা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে না। বুঝছো জিনিসটা? বুঝছো? সো এখানে অনেকগুলো চেক এন্ড ব্যালেন্স, নেগোসিয়েশনস, অনেকগুলো ইস্যু আছে। সো ওই জন্য দেখবা যারা সরকারের বিরুদ্ধে কথা বলে এরা কোনো পয়সা পায় না, এদের সব ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ। হ্যাঁ, তারা নজরদারি এসে। আর যারা পয়সা পায়, আরে ভাই আমি তো পয়সা পাচ্ছি, সো দে ডোন্ট ওয়ান্ট টু মানে টক এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আমি আর বিস্তারিত যেতে চাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। জিওপলিটিক্স মাঝে মধ্যে খুব ইন্টারেস্টিংলি তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ইনফ্লুয়েন্স করে। এক্সট্রাকটিভ, এখানে অনেকগুলো লেখা আছে, তোমরা একটু পড়ে নিও, আমার তো সময় নেই এত আলাপ করার। হ্যাঁ, এক একটা কাহিনী নিয়ে আলাপ করতে গেলেই একদিন চলে যাবে। হ্যাঁ, extractive colonialism has impacted the post-colonial political development of many countries through the legacy of তোমার artificial borders, weak and unresponsible political institutions and exploitative economic institutions. জালাল যেটা আর্গুও করছেন যে হচ্ছে weak institutions often pave the way for authoritarianism as a tempting solution to weak the state capacity. আচ্ছা, এখানে অনেকগুলো আলাপ আছে, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে তোমার হচ্ছে দেখো, জাস্ট একটা দেখো, US invaded Afghanistan in 2001 and Iraq in 3. It justified these operations as crucial for the war on terror, as the US and its allies wanted to destroy weapons of mass destruction and safe haven for terrorists. The US also said it wanted to promote democracy in Iraq and Afghanistan to create a safer world, even though in 1980s the US had supported anti-communist Islamist fighters in Afghanistan and Saddam. So interesting, খেয়াল করো, খুব ইন্টারেস্টিং, তোমরা এই জিনিসটা খেয়াল করো যে যেমন আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করেছে, তারা হাউ দে লেজিটিমাইজ ইট, তারা আর্গু করছে যে আফগানিস্তানের মেয়েরা বোরকা পরে স্কুলে যেতে পারে না, চাকরি করতে পারে না, গান শুনতে পারে না। সো আমরা যদি আফগানিস্তান আক্রমণ করি, মেয়েরা গান শুনতে পারবে, স্কুলে যেতে পারবে, বুঝছো? সো সেখানে আক্রমণ করতে হবে। হ্যাঁ, সো তারা সেখানে ডেমোক্রেসি পাবে, ওই জন্য ডেমোক্রেসির জন্য তোমার হচ্ছে ইন্টারভেন্ট ইন আফগানিস্তান, বুঝছো? ডেসপাইট দে অ্যাসিস্টেড দ্য আফগান গভর্নমেন্ট ডিউরিং 1980s। আরো সবচেয়ে ইন্টারেস্টিং, তোমরা ইয়ার ঘটনাটা দেখো না, ইরানের ঘটনা দেখো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আমরা এটা নিয়ে অলরেডি একটা ক্লাসে আলাপ করেছিলাম কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। ইউএস এর ফরেন পলিসি ছিল যে কোন রাষ্ট্রে তারা ইন্টারভেন করবে না। তো ইরানে তখন পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি তারা তেল পাইছিল, 1930-এর দিকে সবচাইতে বেশি তেল পাইছিল। এখন এই তেলটা ইরানের উঠাবে কে? হ্যাঁ, এটা নিয়ে আবার ইন্টারেস্টিং অনেকগুলো ডিবেট আছে, আমি সেই ডিবেটগুলোতে এখন যাচ্ছি না। কারণ হচ্ছে ইরান বলে কিন্তু আসলে কোনো রাষ্ট্র ছিল না মধ্যপ্রাচ্যে। এখানে একটা রাষ্ট্র ছিল, নাম হচ্ছে বাগদাদ, বলতে একটা প্রভিন্স ছিল ওসমানীয়দের অধীনে, বাগদাদ বলতো। তো ব্রিটিশরা যে জায়গায় বাগদাদে যেখানে তেল পাইছে ওই জায়গাটার নাম দিছে তারা ইরান। হ্যাঁ, আর বাগদাদের গভর্নরকে বলছে তোমরা যদি আমাদেরকে হেল্প করো, দেন আই উইল হ্যান্ড ওভার ইউ দা তোমার হচ্ছে পাওয়ার অফ বাগদাদ টু ইউ। হ্যাঁ, বাগদাদের ক্ষমতা আই উইল হ্যান্ড ওভার টু ইউ। কিন্তু বাগদাদের গভর্নরকে তারা ক্ষমতাটা হ্যান্ড ওভার করে নাই। এটা প্রথম বিশ্বযুদ্ধের পরের ঘটনা, তারা হ্যান্ড ওভার করে নাই। কেন করে নাই? কারা সব জায়গায় হ্যান্ড ওভার করেছে, এখানে করে নাই কারণ এখানে তেল পাইছে। সো পরবর্তীতে নেগোসিয়েশনের এক পর্যায়ে যে জায়গায় তেল পাইছে ওই জায়গাটা ছিল বর্তমানে ইরান, এটাকে তারা আলাদা বর্ডার করে এটা তাদের নিজেদের কাছে রেখে দিচ্ছে ব্রিটিশরা। আর যেটাতে তেল পায় নাই ওটা তার কাছে হ্যান্ড ওভার করছে, ওটার নাম দিচ্ছে আবার তারা ইরাক। বুঝছো, ইরান ইরাক বলে কিছু ছিল না সেকেন্ড ওয়ার্ল্ডের আগে। খুব ইন্টারেস্টিং অনেকগুলো ইস্যু পাবা। এবং তোমরা জানো কুয়েত এটা কত ছোট একটা রাষ্ট্র ছিল। আমি তোমাদেরকে যদি বলি, তোমরা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ, এর অধীনে একটা ধরো হচ্ছে বরিশাল একটা উপজেলা জেলা বিভাগ, তার একটা উপজেলা হচ্ছে ধরো উজিরপুর। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে উজিরপুরের একটা তোমার ধরো এটার নাম কি ইউনিয়ন, ধরো বড়াকোটার একটা ধরো ছোট গ্রাম। বাগদাদের এরকম বিভাগের জেলার উপজেলা ছোট্ট একটা গ্রাম ছিল তোমার কুয়েত।
বুঝছো? সো কুয়েতের এর সঙ্গে ব্রিটিশদের খুব ভালো সম্পর্ক ছিল, ওই জন্য তারা তাকে একটা আলাদা রাষ্ট্র বানাই দিচ্ছে। সো রাষ্ট্র হওয়ার পিছনে অনেক গল্প আছে, এই জন্য সাদ্দাম হোসেন ইরাক মানে কুয়েত আক্রমণ করে বলছে, বলতো এটা আলাদা রাষ্ট্রকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, আমি সে আলাপগুলোতে যাচ্ছি না। বাট মেইন আলাপটা হচ্ছে ইরানের তেল পাওয়ার পরে তোমরা জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওই যে চার্চিলের চুক্তির কারণে পৃথিবীর সকল দেশ স্বাধীন হয়ে গেছে, অল কান্ট্রিজ দে লিবারেটেড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তাই না? প্রত্যেক রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, ওই জায়গা থেকে সকল রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে। কিন্তু ইরান স্বাধীন হয়ে যাওয়ার পরে এখন ডিবেট হলো ইরানের যে তেলটা আছে এই তেলটা এটা হু উইল এক্সট্রাক্ট দিস ওয়েল, এটা কে উৎপাদন করবে, কে এটা দেখভাল করবে? এখন ইরানের যে গভর্নমেন্ট ছিল মোসাদ্দেক সরকার, তারা ছিল ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, তারা বললো যে আমাদের তেল আমরা উৎপাদন করব। কিন্তু একটা গভর্নমেন্ট ছিল আমেরিকান পন্থী, তারা বলবে আমেরিকান কোম্পানি তাদের তেল উৎপাদন করবে, একটা ব্রিটিশের পক্ষে চলে গেল। আর কমিউনিস্টরা বললো যে রাশিয়া তাদের তেল উৎপাদন করবে, এটা নিয়ে ঝগড়াঝাটি হলো। আমেরিকার কথা শুনে নাই বিদায় তারা কি করলো, ইরানের মোসাদ্দেককে মেরে ফেলে তাকে ক্ষমতাচ্যুত করে ফেলছে, বুঝছো? সো আমেরিকা কিন্তু তখন ইরানে ইনভেড করে তারা এই যে রাজা শাহকে তারা তখন জোর করে ক্ষমতায় বসাইছে। সো এই যে দেখো ফর দেয়ার ওন ইন্টারেস্ট তারা কি করছে, তোমার হচ্ছে ইরানে তখন ইন্টারভেন করলো, যে কারণে কিন্তু ইরানে পরবর্তীতে তোমার হচ্ছে রাজা শাহর বিরুদ্ধে আবার পিপল খেপে গেয়া 79 সালে আরেকটা বিপ্লব করে ফেললো। সো ক্লিয়ার তোমরা কিভাবে ইন্টারভেনশন গুলো হয়েছে? এবং এই ইন্টারভেনশন গুলো হয়েছে মোস্টলি ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। কোন কোন রাষ্ট্র হয়েছে তোমাদেরকে ডেমোক্রেসি দিব, কোন কোন রাষ্ট্র হয়েছে পশ্চিমা রাষ্ট্রের যে স্বার্থ ছিল, ফরেন ইন্টারেস্ট ছিল, সেই ইন্টারেস্টের স্বার্থে তারা সেখানে কি করেছে, ইন্টারভেন করেছে। ক্লিয়ার? ইভাবেলিন আর্গুড দ্যাট ফরেন সাপোর্ট ক্যান প্রলং অথরিটারিয়ানিজম। তারপর যেমন হচ্ছে ফরেন সাপোর্ট, যেমন ইরানকে আবার সাহায্য করার জন্য আমেরিকা অনেকদিন সাদ্দাম হোসেনকে তারা কি করেছে, এটার নাম কি সাপোর্ট করেছে না, অনেকদিন করেছে না? পুরো 1980 দশক তো সাদ্দাম কাছ থেকে অথরিটেরিয়ান গভর্নমেন্ট কিভাবে করছে, আমেরিকা থেকে তো সাপোর্ট নিয়েই, পরে আবার সে আমেরিকার সঙ্গে বিট্রে করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা এগুলো নিয়ে অনেক হিস্ট্রি আছে, গালফ কিভাবে হলো, এটার নাম কি, ইসরায়েল ইজিপ্ট কনফ্লিক্ট, আমি সে আলাপ করতে যাচ্ছি না। বাট তোমাদেরকে যেটা বলছি যে তোমার যেমন বাংলাদেশেও তো তোমার হচ্ছে দেখো না, authoritarian governments in Muslim majority countries often portray themselves as a more reliable ally for the US and Western European countries than the forces they claim democratic election would bring to power. যে বাংলাদেশে অনেকে একটা যে বলে না পপুলার আর্গুমেন্ট আছে যে যদি ডেমোক্রেসি হয় তাহলে ইসলামিস্টরা ক্ষমতায় চলে আসবে, ফলে ডেমোক্রেসি দরকার নাই। এই আলাপগুলো তোমরা দেখো না বাংলাদেশে, দেখো, হ্যাভ ইউ এভার নোটিসড? মিশরে যদি নির্বাচন হয় মুরসি ব্রাদারহুড ক্ষমতায় চলে আসবে, ফলে ইলেকশন দরকার নাই, বুঝছো? ইসলামিস্টরা ক্ষমতায় চলে আসবে, ওই জন্য ইলেকশন দরকার নাই। এই জন্য তারা বলে যে আমরা যারা মানে অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে আমাদেরকে পশ্চিমে সাপোর্ট করা উচিত। মাশায় ক্লিয়ার? ইয়েস স্যার। সো এইভাবেও তোমার হচ্ছে অথরিটেরিয়ানিজম ফাংশন করে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারন্যাশনাল ডেমনস্ট্রেশন ইফেক্ট। যেমন 1991 সালে যখন কমিউনিজম কলাপস করলো তখন কিন্তু হোল ইস্টার্ন ইউরোপ কিন্তু আস্তে আস্তে তার সকল দেশই তাদের কমিউনিজম পলিসি চেঞ্জ করছে। সো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখো সকল দেশ তাই না আস্তে আস্তে স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইফেক্টও একটা রাষ্ট্রকে চরিত্রকে এটা চেঞ্জ করে। ওকে, আমি অনেক কথা বলে ফেলছি। এনি কোশ্চেন, এনিথিং এলস? ইন্টারনেটে তো শুনতে কোনো ঝামেলা হয় নাই, তাই না? চিন্তা করো, আমি কিন্তু একদম অজপাড়া গায়ে নোয়াখালীর, এই জন্যই নোয়াখালী যে কেন মানুষ ট্রল করে। হ্যাঁ দেখো এত অ্যাডভান্স, আমি একদম মানে নোয়াখালীর একদম রিমোট একটা কাতরা একটা গ্রাম। হ্যাঁ মানে মানে এখান থেকে যে আমি এত ভালো ইন্টারনেট পাচ্ছি আমি তো এটা অবাক হয়ে গেছি। আমি ভাবছিলাম যে উপজেলা গিয়ে ক্লাস নেব, মানে দেন আই রিয়েলাইজ দ্যাট ও মাই গড এখানে তো সুন্দর ইন্টারনেট। ঢাকা ফিরবেন না? আমার না গ্রাম এত ভালো লেগে গেছে, মানে কি বলবো, এই এখন তো ভালো স্কোপও পাচ্ছি গ্রাম ঘোরা দেখা। আপনার পোস্টগুলো দেখছি স্যার। কালকে শোনো, কালকে আমাদের একটা ইয়া আছে, এটার নাম কি ওয়েবিনার আছে। ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইউ ক্যান জয়েন। ওকে, আমি গ্রাম থেকে আই উইল জয়েন। ফরিদা আফা আসবে। ফরিদা আফা কিন্তু বাংলাদেশে ডেভেলপমেন্ট ফিল্ডে অনেক বছর ধরে কাজ করেছেন। ওকে, আচ্ছা তোমাদের স্যার, বন্ধুদেরকে বলো। হ্যাঁ বলো স্যার পল কুইজটা এমসিকিউ কেন নেবেন স্যার? এমসিকিউ তোমাদের জন্য সহজ, 15 মিনিটসে শেষ। না হলে তোমাদের অনেকে লিখতে নাকি অনেক কষ্ট হয়। কিন্তু স্যার এমসিকিউ মানে
কিভাবে পড়বো আমরা? এই যে রেজিম যা যা পড়াইছি তা ইভা বেলিনের আর্টিকেলটা পড়বা, আর এই যে দুদিনের যা রেজিম পড়াইছি তা। ওকে আজকের ম্যাটেরিয়াল একটু দেয়া দিলে ভালো হইতো স্যার, এই যে আজকে সব যেটা ম্যাটেরিয়াল দিয়ে দিই, কোনো ম্যাটেরিয়াল আমার নিজের কাছে রাখি না, আই ডোন্ট নিড ম্যাটেরিয়াল। থ্যাংক ইউ স্যার। কোন আর্টিকেলটা পড়বো? আরে ভাই তোমাদেরকে তো আই হ্যাভ অলরেডি ফরওয়ার্ডেড ইভা বেলিনের আর্টিকেলটা। ওকে 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 স্যার, ওকে স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স রেট খুবই কম। আমি নেক্সট উইক থেকে মিড টার্মের পরে যেটা করব, যারা যারা পার্টিসিপেশন ক্লাস মিস করবে they need to submit an assignment against each class. ওকে, ওই ক্লাসে যা যা পড়াইছে তার একটা রিভিউ they need to submit. ওকে, যারা যারা ক্লাস মানে without any valid reason those who will miss the class discussion. ওকে ওকে তানজিলা, তোদের বন্ধুদেরকে বলে দিবা আফটার মিট, মানে আমি এটা ম্যান্ডেটরি করে দিব, কারণ বাকিরা তাই করছে। আমি কেন তোমাদেরকে এত বেশি সুযোগ সুবিধা দিচ্ছি? হ্যাঁ, রিয়াজ ভাইয়ের ক্লাস, সারা আপার ক্লাস, ওনারা সবাই ওইভাবে চলে যাচ্ছে। সো হোয়াই আমি তো তোমাদেরকে অনেক 6 উইকস আমি দেখেছি, বাট ইউ আর নট জয়নিং প্রপারলি। ওকে, এনি কোশ্চেন আর মাশায়েক? একটু ইররিলেভেন্ট কোশ্চেন, তাই কারো যদি রেলেভেন্ট কোশ্চেন থাকে ওটা পরে গিয়ে আমি তো জিজ্ঞেস করবো। বলো। অন্য কারো কিছু থাকলে করে নি, কারণ তারপরে আপনার সাথে মানে একটু ডিটেইল ডিসকাশন চাই। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ বলো, বাকিদের কোনো কোশ্চেন? তোমাদের এখানে কারো মানে বাড়ি আছে নোয়াখালী? না স্যার। আচ্ছা হ্যাঁ বলো, মাশায়েক বলো। আচ্ছা, তো স্যার আমি এটা মানে আমার অনেক বেশি আগ্রহ হচ্ছে, মানে ইদানিং স্পেশালি আপনার কাছে লাস্ট সেমিস্টারটা করার পরে আর কি, যে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি এই সেক্টরটা আমার অনেক বেশি ভালো লাগা শুরু করছে। আর প্লাস এবার তো শেহজাদ স্যারেরও কোর্স নিলাম এন্ড 320, সেটা পলিটিক্স, ডমিনেশন এন্ড সোসাইটি। তো সেটার সাথে প্রচুর সিমিলারিটিস পাই। তো একটা জিনিস যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু মানে ডেভেলপ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে স্যার এই যে পপুলিজমের জিনিসগুলা পড়লাম, কিংবা অন্যান্য যেগুলো আমরা স্টেটের ওয়েপনের কথাগুলা পড়লাম, যেগুলা মানে মানুষের ব্রেইন ওয়াশ করার জন্য স্টেট ইউজ করতেছে, তো এগুলোর সাথে না আমি ডিরেক্টলি অনেক ক্ষেত্রেই দেখছি যে মোস্ট অফ দ্য কান্ট্রিজ যেখানে এগুলো হচ্ছে, কলোনাইজেশনের সাথে একটা ডিরেক্ট কানেকশন ইয়েস থাকতেছে। ইয়েস, একটা স্ট্রাকচার, ওই যে বলো না পলিটিক্যাল ইনস্টিটিউশনের একটা কানেকশন আছে। ইয়েস হ্যাঁ। তো স্যার সেইখান থেকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যখন মানে কন্টেম্পোরারি প্রবলেমস গুলা দেখি, মানে আমি এটা গত কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমরা যখন কোন একটা র্যান্ডম মানুষকে যদি আমরা পাকিস্তান শব্দটা বলি, তারা ইনস্ট্যান্টলি একটা বাজে রিমার্ক করে, কিন্তু আমি যদি ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বলি, তারা ইনস্ট্যান্টলি ওইভাবে রিয়াক্ট করে না, কিংবা তারাও যে শত্রু ছিল সেরকম আমি কোনো রিয়াকশন দেখি না। তো স্যার এই জিনিসটা কেন হয়, যে এই জেনোফোবিয়ার এই মেন্টালিটিটা ডেভেলপ কেন করতেছে এই? এটা এটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টারেস্টিং। আমি তো তোমাকে ওই জন্যই বলছি যে সুসান সনট্যাগ পড়া, আমি তোমাদেরকে ওটা পড়াইতে পারি নাই। হ্যাঁ, রিগার্ডিং দ্য পেইন অফ আদার্স, খুবই ইন্টারেস্টিং একটা লেখা। আমি তোমাকে একটা ছবি দেখাই, আরো তোমরা জিনিসটা তোমাকে বুঝাইতে সুবিধা হবে। উনি খুব ইন্টারেস্টিং, আমি তোমাদেরকে দুটো ছবি দেখাই। ওয়েট, হ্যাঁ, সুসান সনট্যাগ, হ্যাঁ, ফটোগ্রাফি দেখো একটু, জাস্ট সরি। তোমরা কেউ সাউথ সুদানের একটা তোমার হচ্ছে একটা ফটোগ্রাফি দেখছিলে? একটা মানে সরি, আমি ছবিটা কোথায় জানি দেখলাম, হারাই গেল। এই দেখতে পাইছি, আরেকটা ছবি দেখাই। আয়লান কুর্দি, নাম শুনছো আয়লান কুর্দির? জি স্যার। এই দুটো ছবি তোমাদেরকে এখন দেখাই।
তোমরা কি কখনো এই ছবিটা দেখেছো? হ্যাভ ইউ এভার নোটিস দ্য পিকচার? জি স্যার। তোমরা Yes. জানো মানে এই যেটা সাউথ সুদানের দুর্ভিক্ষের সময় একটা বাচ্চা, তাই না, শকুন তার দিকে আসতেছে, তোমরা জানো Yeah. এই ছবিটা যে উঠাইছে সে অল্প কয়েকদিনের মধ্যে সুইসাইড করে মারা গেছে। He জি স্যার, he ছেলেটা killed বেঁচে himself. গেছিল Yeah. স্যার। হ্যাঁ ছেলেটা হ্যাঁ, এই যে ছেলেটা বেঁচে গেছিল স্যার পরে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, দেখো এটা তোমাদেরকে খুব টাচ করছে। সনট্যাগ কিন্তু এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা লেখা লিখছে, এবং তার আরেকটা ইন্টারেস্টিং বইটার নাম হচ্ছে রিগার্ডিং দ্য পেইন অফ ফাদার। খুবই রিগার্ডিং দ্য পেইন অফ ফাদার্স। হ্যাঁ, মানে এইটা যে কি পরিমাণ একটা ইন্টারেস্টিং বই, এটা একটু পড়ো। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, রিগার্ডিং দ্য পেইন অফ ফাদার। আচ্ছা, তোমরা এই ফটোগ্রাফিটা দেখেছো আয়লান কুর্দির? জি স্যার। আচ্ছা, দেখো এটা তোমাদেরকে খুব টাচ করছে না? ইট টাচড ইউ এ লট, তাই না? জি কিন্তু এই ছবিটাকে যদি আরেকটু বড় করি, ইফ ইউ জুম দা তোমার হচ্ছে ফটো, ইউ উইল সি যে ঠিক এই আইল্যান্ড কুর্দির ঠিক এই পাশে অনেকগুলো মানুষ হচ্ছে দে আর ফিশিং, তারা মাছ ধরতেছিল, এটা তাদেরকে কিন্তু কোনো টাচ করে নাই, বুঝছো? সো তোমাকে আমাকে টাচ করছে বাট ওকে টাচ করে নাই, বুঝছো মাশায়েক? জিনিসটা খেয়াল করছো মাশায়েক? এটা কেন? খুব ইন্টারেস্টিং না? স্যার সো অনেক। সো কোন জিনিসটা দিয়ে তোমার মধ্যে সেন্সিবিলিটি ফাংশন করবে, কোনটা দিয়ে তোমার সেন্সিবিলিটি ফাংশন করবে না, এইটা হাইলি এটা পলিটিক্যালি এবং তোমার হচ্ছে মিডিয়া দ্বারা এটা মেডিয়েটেড, বুঝছো? খুব ইন্টারেস্টিং জিনিসটা। সো কাহিনী হচ্ছে যে জিনিসটা আমরা না, থ্যাংক ইউ। আচ্ছা, সো হচ্ছে যে জিনিসটা হচ্ছে তোমার, এটার নাম কি, মিডিয়াতে আমরা যে ব্যথাগুলা দেখি, এই ব্যথাগুলা আমাদের এক ধরনের সংবেদনশীলতা তৈরি করে। আবার মিডিয়াতে সকল ব্যথা দেখলে যে আমাদের সংবেদনশীলতা তৈরি হবে, মাশায়েক খেয়াল করো, তাও কিন্তু না। ধরো তোমার বিরোধী পক্ষের কেউ যদি মিডিয়াতে তুমি দেখো খুব নিপীড়িত হয়ে মারা যাচ্ছে, এটা তোমার মধ্যে সংবেদনশীলতা তৈরি করবে না। আবার তোমার পক্ষের আইডিওলজির কেউ মরলে তোমার খুব কষ্ট লাগবে। সো এই যে আমাদের ব্যথা লাগা, মাশায়েক তুমি আমাকে কি কোশ্চেন করছিলে মনে আছে তোমার? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আবার রিপিট করো কোশ্চেনটা। যে স্যার আমরা যে কি পাকিস্তানের প্রতি আমাদের একটা হেট্রেড থাকে, বাট আচ্ছা, খুব ইন্টারেস্টিং। সো এখন দেখো আমি আমার কোন মেমোরি গুলা, কোন পেইন গুলাকে আমি স্মরণ করব, কোন পেইন গুলাকে স্মরণ করব না, দ্যাট ইজ পলিটিক্যালি মোটিভেটেড। ফার্স্ট ওয়ান খেয়াল করবা। সেকেন্ড হচ্ছে হাইলি মিডিয়া দ্বারা এটা সোসাইটিতে হচ্ছে তোমার হচ্ছে মেমোরিটাকে যখন তুমি কন্টিনিউয়াসলি একটা ভাবে তুমি এটাকে যখন প্রোডিউস, রিপ্রোডিউস এবং এনকালচার করবা, এটা তোমার মেমোরিতে এটা সবসময় জাগ্রত থাকবে, এটা কাজ করবে। সো ওই মেমোরিটা কিন্তু ফাংশন করছে না। এই জন্য তুমি দেখবা সুসান সনট্যাগের বইটাতে দেখবা যে জার্মানির হলোকস্ট নিয়ে মিউজিয়াম আছে, কিন্তু আমেরিকাতে হাজার হাজার স্লেভদেরকে ব্রুটালি টর্চার করে মেরে ফেলছে, ওই দাসদেরকে নিয়ে কিন্তু কোনো স্লেভ নাই, মানে কোনো মিউজিয়াম নাই। কারণ ওই দাসদের, ওই মানুষদের কষ্টগুলাকে, মেমোরিগুলাকে পাবলিকলি স্মরণ করা, তারা তাদের যে পলিটিক্যাল যে কোহেশন, তারা এটার জন্য একটা থ্রেট মনে করে, বুঝছো? মানে সামাজিক স্থিতি অবস্থাকে বিনষ্ট করতে পারে, বুঝছো? বুঝছো? ওই জন্য তারা দাসদের উপর যে ম্যাসাকারটা হয়েছে, দে ডোন্ট ওয়ান্ট টু, এটার নাম কি, রিমেম্বার ইট, ক্লিয়ার? এই জন্য তারা কোনো দাসদেরকে নিয়ে কোনো মিউজিয়াম তারা অ্যালাউ করে না, বাট হলোকস্ট নিয়ে তারা অ্যালাউ করে, বুঝছো? সো তুমি কোন দুঃখ বেদনা, কোন কষ্টটা, রিগার্ডিং দ্য পেইন অফ আদার্স, তুমি কোন কষ্টটা তোমার কষ্ট লাগবে, এটা কিন্তু পলিটিক্যালি, মিডিয়া এবং নানান বিষয় তোমার আইডিওলজিক্যালি তোমাকে অনেক জিনিস এটা তোমার হচ্ছে তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই তোমার হচ্ছে যেহেতু পাকিস্তান আমলে আমাদের এখানে যে জেনোসাইডটা হয়েছে, আমাদের এখানে আমরা একটা শত্রু জ্ঞান করি। হ্যাঁ, আমাদের একটা জেনোফোবিজম একটা জিনিস আছে। আবার একই সঙ্গে আমাদের মধ্যে এটাও মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে আমরা একটা ওর্স জেনোসাইডের আমরা কিন্তু সার্ভাইভার, বাংলাদেশ রাষ্ট্রটা, কিন্তু আমাদের জেনোসাইড নিয়ে সেই ধরনের আমাদের কোনো সেন্সিবিলিটি এখনো তৈরি হয়নি, বুঝছো? আমরা জেনোসাইডের সার্ভাইভার্স, বাট উই ডোন্ট হ্যাভ এনি সেন্সিবিলিটিজ অন জেনোসাইড অ্যাকচুয়ালি। ডু ইউ থিংক আমাদের এখনো জেনোসাইড নিয়ে এক ধরনের সেন্সিবিলিটি তৈরি হয়েছে রাষ্ট্রীয়ভাবে, জনগোষ্ঠীগতভাবে? মাশায়েক? না স্যার, আই ডোন্ট থিংক সো। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ওর্স্ট কান্ট্রি যারা জেনোসাইডের ওয়ান অফ দ্য ওর্স্ট ভিকটিম, তাই না? ওয়ান অফ দ্য ওর্স্ট ভিকটিম। আমাদের এখানে যে পরিমাণ 71 এর জেনোসাইড হয়েছে, আমাদের মধ্যে তো কোনো সেন্সিবিলিটি নাই, তাই না? এখনো আমরা উল্লাস করি,
পিটায় মারা ফেলি, আগুন লাগাই, তাই না? আমাদের মধ্যে কোনো সেন্সিবিলিটি ফাংশন করে না তো আসলে। এখানে অনেকগুলো ইস্যু আছে। আবার হ্যাঁ, এইটার মানে বললাম না, এখানে অনেকগুলো ইস্যু এখানে তোমার হচ্ছে ফাংশন করে। ওকে মাশায়েক? আচ্ছা স্যার, এই সেন্সিবিলিটিটা ডেভেলপ না করার মানে ব্যাপারটা কি এদিক থেকেও দেখা যায় যে হিস্ট্রি জিনিসটাকে আমরা যেভাবে দেখি যে আমরা যুদ্ধ করাকে হিরোইজমের সাথে কোরিলেট করি, যে রক্ত দিতে পারা মানে একটা বীরত্ব, তো সেই সেন্স থেকেও কি লোকজন মানে এই মারামারি করতে পারে? আচ্ছা, এটা না অনেকগুলো ইস্যু আছে। আবার তুমি দেখো আমাদের বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের আমরা যে পরিমাণে একটা একচ্ছত্র বয়ান ব্যাখ্যা দেখি, দেয়ার আর প্রবলেমস। হ্যাঁ, দেখবা মুক্তিযুদ্ধের বয়ান মানে আমরা অনেকে মনে করি দাড়ি টুপিওয়ালা লোক মানেই মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, তাই না? আমরা এরকম একটা কল্পনা আছে না আমাদের মধ্যে? কিন্তু বাস্তবে কি আসলে তাই? তুমি দেখো বোমাং রাজা কিন্তু একদম পাকিস্তানি মিলিটারির গভর্নমেন্টই ছিলেন। বোমাং রাজা একদম সে সময়ের গণহত্যাকারী যে গভর্নমেন্টটা ছিল সে সরকারের পার্ট ছিল। তারপর তোমার অসংখ্য, আমি তোমাকে ওই জন্য বলছি এটা নিয়ে পাকিস্তান আমলে আমাদের বাংলাদেশে কোনো এথনোগ্রাফি নেই। পাকিস্তান আমলে যারা পাকিস্তানের সাপোর্টার ছিল তুমি অবাক হয়ে যাবা, খুবই এলিট, আমাদের থেকে এলিট। তাদের লাইফ স্টাইল তুমি চিন্তা করো, কিসের হুজুররা তো তখন পাত্তাই পাইতো না। হ্যাঁ, মানে ওরা তো কিছুই বললাম না, ওরা হচ্ছে লেস অন্যগুলো গ্রামগঞ্জে দেওয়ার ডমিনেন্ট, বাট ইন পাওয়ার পজিশন দেওয়ার দ্য সিনারিও ডিফারেন্ট। হ্যাঁ, এক্সেপ্ট জামাত ইসলামী দেওয়ার তোমার হচ্ছে তাদের একটা পার্ট গভর্নমেন্টের একটা অংশ ছিল। বাকি যারা লে পিপলের সকল উলেমা তো জামাত ইসলাম করে না। বাংলাদেশের উলেমাদের একটা বড় অংশ কিন্তু জামাতকে পছন্দই করে না। আমি জানি না তোমরা কখনো এগুলো নিয়ে তোমরা হচ্ছে রুট লেভেলে কাজ করেছো কিনা। হ্যাঁ, সেটা হচ্ছে ডিফারেন্ট তোমার হচ্ছে আর্গুমেন্ট। কিন্তু তুমি যে জিনিসটা দেখো মানে আমরা যেরকম ভাবে একচেটিয়া ভাবে জিনিসটাকে দেখি, তুমি দেখো খুবই হাইলি এলিট ক্লাস দেওয়ার এগেইনস্ট তোমার হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন আবার তাদের আবার ডিফারেন্ট তুমি গ্রামের মফস্বলতে যাও, তুমি কিন্তু ডিফারেন্ট ন্যারেটিভ পাবা। তুমি শান্তি কমিটির লোকজন পাবা। যেমন আমি আজকে অনেক হিন্দু বাড়িতে জিজ্ঞেস করলাম 71 এর মানে অপারেশনের গুলো, তারা কিন্তু একটা মারাত্মক ফিয়ারের মধ্যে। হ্যাঁ, 71 তো একদম স্ট্রাকচারালি হিন্দুদেরকে দেখে দেখে কিলিং করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যে জিনিসটা আজকে দেখলাম যে সেখানকার যে সে বললো যে আমি যে পাড়ায় গেলাম, তারা বললো যে আমাদের পাড়ায় যে শান্তি কমিটির যে চেয়ারম্যান ছিল সে কি করছে, সকল হিন্দুদেরকে তার বাড়িতে নিয়ে গেছে, মানে সে তাদেরকে মারতে দেয় না। সো তোমার কিন্তু ডিফারেন্ট ন্যারেটিভও আছে আমাদের সোসাইটিতে, বুঝছো মাশায়েক? মানে আমরা যেরকম ভাবে এক ধরনের তোমার হচ্ছে পড়ি আর কি। হ্যাঁ, এটার নাম কি একটা সরল লিনিয়ার ন্যারেটিভ পড়ি রাষ্ট্রের। হ্যাঁ, একদম সরল ন্যারেটিভ না, দেয়ার আর ব্লার এরিয়াস অলসো। ওকে জি স্যার। আচ্ছা, এগুলো নিয়ে আরো আলাপ করব মাশায়েক। আজকে অলরেডি 6:44 হয়ে গেছে, বুঝছো? স্যার একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ বলো মানে সিন্স উই আর অন দ্য ডিসকাশন, যে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু জানি সেখানে তো আমরা মানে বাংলাদেশের শহীদ নিয়ে এটুকু জানি যে উনি হচ্ছে মানে বাংলাদেশীদের জন্য হচ্ছে স্বাধীনতার এই ডাক দিয়েছিলেন। তো আমি এটা এই গতকালকে একটা ডকুমেন্টারিতে দেখছিলাম যে যখন মানে আমরা এক ছিলাম মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, তখন করাচিতে একটা চিটাগং কলোনি গড়ে ওঠে যেখানে হচ্ছে বাংলাদেশিরা যেত ওইখানে, মানে পাকিস্তানি অনেকেরা বাংলাদেশি লেবারদের নিয়ে যেত কিংবা অনেকে গিয়ে ওখানে থাকতো। তো সেখানে পপুলেশন প্রায় 20 লাখের মতো তৎকালীন সময়ে। তো যুদ্ধটা যদি মানে বাংলাদেশিদের জন্য হলো, মানে সেই সময়ে পাকিস্তানে থাকা ইস্ট পাকিস্তানিদের নিয়ে কি কোথাও হিস্ট্রি কোথাও মেনশন আছে? আমি আজ পর্যন্ত পাইনি। না শুনো, যেমন আমরা টেকনাফে যখন আমি কাজ করতে গেলাম, টেকনাফে কিন্তু যুদ্ধে কিন্তু কেউ মারাই যায় না, জানো? আমি অবাক হয়ে গেলাম। তো সেখানে যুদ্ধটা ফাংশনই করে নাই। টেকনাফে মুক্তিযুদ্ধে আমি কাউকে দেখি নাই যে কেউ যুদ্ধ করছে বা মানে সো সেখানকার এক একটা জায়গার সিনারিও এক এক রকম। হ্যাঁ, আমি তো এগুলো যখন যাই আমি এক একটা জায়গায় এটাকে এক এক ভাবে দেখি। সরি, আমার কথা শোনা যাচ্ছে? সো আবার তুমি দেখো কিছু কিছু এলাকায় খুব ব্রুটালি, যেমন ঢাকায় যে কি পরিমাণ ম্যাসাকার হয়েছে, এবং ম্যাসাকার গুলো তো খুব টার্গেটেড, বিশেষ করে হিন্দুদের উপর। আমি তোমাদেরকে বলছি না যে মুক্তিযুদ্ধের সময় মূলত হিন্দুদেরকে টার্গেট করে করে কিলিং গুলা হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার বিহারীদেরকে প্রচুর কিলিং করা হয়েছে। আমি জানি না তোমরা জানো কিনা, প্রচুর বিহারীদেরকে মারা হয়েছে, বিশেষ করে সাপাহারে। বিহারীরাও আবার প্রচুর মানুষকে মারছে। যে আমাদের সেউতিয়াপার আত্মীয় স্বজন সবাইকে বিহারীরা মেরে ফেলছে লালমনিরহাটে, ওনার এটার নামকে আত্মীয় স্বজন সবাইকে। সো মানে
কিলিং গুলো একটু ডিফারেন্ট ওয়েতে হয়েছে। আমি সেগুলো নিয়ে আমরা আরেক ক্লাসে আলাপ করি মাশায়েখ। নেক্সট ক্লাসে আই থিংক উই হ্যাভ এনাফ টাইম। আমার হচ্ছে একটু এক জায়গায় বের হবো, বুঝছো মাশায়েখ? ওকে স্যার, না ইটস ফাইন। সরি, আমি তোমার অনেক মানে আলাপ করবো। আমি এই যে একজনকে একটু টাইম দিয়েছিলাম, কল দিচ্ছে বারবার, একটু সে জায়গায় যাবো। সো আমার খুব ভালো লাগতেছে, গ্রামটা ঘুরতেছি, হ্যাঁ বুঝছো। আসি ঢাকায় এসে তোমাদের সঙ্গে আবার গল্প করব। আই এম হ্যাপি যে আই এম গেটিং অ্যাভেলেবল নেটওয়ার্ক ইন নোয়াখালী, এই জন্য আই লাভ নোয়াখালী। হ্যাঁ দেখো, এত গ্রামে এসে আমার একটু মানে নেটওয়ার্কের প্রবলেম করে নাই। এটা আমি ঢাকায়ও এত স্মুথ নেটওয়ার্ক পাই না। সরি, মানে সরি টু সে দ্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।